থ্যাংক ইউ রাসেল ভাই। রাসেল ভাই, আজকে এই ঘটনাটার মানে প্লেসটা হচ্ছে ফরিদপুরের বোয়ালমারীতে। তো ওখানে বোয়ালমারীতে যারা সারা বাংলাদেশে কিন্তু অনেকে আছেন যারা ওই লোকাল ভাবে মোটরসাইকেল ভাড়ায় চালান। তো ওরকম মোটরসাইকেল ভাড়ায় চালান এরকম একজন ব্যক্তির সাথেই এখনকার ঘটে যাওয়া ঘটনাটা আমি মানে বলবো আর কি। তো ওনার বাড়ি হচ্ছে ফরিদপুর বোয়ালমারী থেকে বেশ ভিতরে 4-5 কিলোমিটার ভিতরে একটা গ্রাম আছে, হলো শিরগ্রাম। ওই শিরগ্রামে ওনার বাড়ি। তো ওনার নাম হচ্ছে আব্দুস সামাদ। তো উনি এই ঘটনাটি 2008 সালের ঘটনা, খুব বেশি দিন আগের নয়। তো উনি একদিন মানে রাগ করে রাতের বেলা কোনো কারণে, পারিবারিক কলহের কারণে রাগারাগি করে চিন্তা করলেন যে আজকে রাত্রে বাসায় থাকবোই না। তাই বলে ওনার মোটরসাইকেলটা নিয়ে উনি রাতের বেলা বোয়ালমারী যেই মানে বাস স্ট্যান্ড ওখানে উনি চলে আসেন রাগ করে। তো চিন্তা করলেন আজকে আর বাসায় ফিরবো না, আমি এখানেই আজকে থাকবো। আর যেহেতু টোটাল এরিয়াটাই ওনার পরিচিত, সুতরাং রাত্রেবেলা ওখানে ওনার কোনো সমস্যা হওয়ার কোনো কথাই না। রাসেল ভাই, যখন রাত প্রায় 1টা বাজে তখন একজন লোক ওনার কাছে আসলো। তাকে উনি কখনো দেখেন নাই, কিন্তু খুবই হ্যান্ডসাম, উঁচা লম্বা, খুব সুন্দর একজন মানুষ আর কি। দেখে মনে হচ্ছে একজন সম্ভ্রান্ত ছেলে আর কি। তো বলছে যে ভাই, আমাকে একটু শিরগ্রাম কবরস্থানে নিয়ে যেতে পারবেন? তো শিরগ্রামের কবরস্থানের কথা শুনে উনি খুব আঁতকে উঠলো, এত রাত্রে শিরগ্রাম কবরস্থানে কেন? আর আসলে একটু বলে রাখা ভালো, শিরগ্রাম কবরস্থানটা মানে অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় একটা কবরস্থান এবং অনেক পুরাতন একটা কবরস্থান। ওটা ফরিদপুর বারাসিয়া নদীর ঠিক পাশে এটা অবস্থিত। এবং এক সময় তো এটা আমি সর্বশেষ মানে আমি যখন খুব ছোট ছিলাম, 2000 সালে আমি একবার দেখেছিলাম কবরস্থানটা। মানে দিনের বেলায় সেটা দেখলে গা ছমছম করে। তখন উনি বলেন যে আমাকে কি শিরগ্রাম কবরস্থানে নিয়ে যেতে পারবেন? তখন উনি খুব চমকে ওঠে। আপাদমস্তক দেখার পরে উনি বুঝলেন যে এটা খুব ভালো একজন সম্ভ্রান্ত বংশের লোক। কিন্তু জিজ্ঞেস করলেন যে আপনি এত রাত্রে কবরস্থানে যেতে চান কেন? তো বলেন যে ভাই, আমার তো একজন আত্মীয়ের কবর আছে, কিন্তু আমি তো আসলে অনেকদিন আসি না। লাস্ট কবরটা দিয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম, আর তো আসতে পারি নাই। তো আমি খুলনা থেকে ফিরছি, তো মাঝখানে আমি নেমে মানে এই বোয়ালমারী পর্যন্ত এসেছি। আমি কবরটা জিয়ারত করে আবার চলে যাব। তো রাসেল ভাই, মানে উনি এখন চিন্তা করেন যে যেহেতু রাগ করে বাসা থেকে আসছি, তো এই রাত্রেবেলা একটা ভাড়া পাবো, এটা তো উনি চিন্তাও করে নাই কখনো। তো চিন্তা করেন ঠিক আছে। তখন বলেন যে কত টাকা দিবেন? বলে যে ভাড়া টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনার চাহিদা আমি তার থেকে একটু বাড়িয়ে দেবো, যেহেতু আপনি রাতের বেলা। তো এখন উনি রাসেল ভাই রাজি হন। বলে ঠিক আছে। আর ওনার বাড়ি যেহেতু শিরগ্রামে ছিল, সুতরাং মনে করেন উনি ভালোই হলো আর কি। আর সারাদিনে তেমন কোনো ওই দিন কোনো ভাড়া উনি পান নাই আর কি। তো চিন্তা করে রাতের বেলা এটা পাওয়া মানে একটা খুবই একটা সৌভাগ্যের বিষয় উনি মনে করলেন আর কি। উনি রাসেল ভাই ওনাকে মোটরসাইকেলের পাশে মানে বসিয়ে মানে শিরগ্রামের দিকে যাওয়া শুরু করলেন। রাসেল ভাই, নর্মালি মানে ওই ওজনের যেই লোক, যদি উনি তো দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চালান আর কি, ভাড়ায় চালান, তো ওই ওজনের লোক বসলে উনি যেভাবে সাধারণত মোটরসাইকেলের গতিটা থাকে, দেখলেন যে ওনার মোটরসাইকেলের গতি অনেক কম। উনি যতই মানে স্পিড দিচ্ছেন তো অতটা স্পিড হচ্ছে না। তখনই চিন্তা করেন হয়তোবা কোনো কারণে মোটরসাইকেলের টেকনিক্যাল প্রবলেমও তো হতে পারে। তো উনি এটাই মনে করছিলেন। তারপর রাসেল ভাই মানে যাচ্ছিলেন। কিন্তু রাসেল ভাই, যে অনেক সময় বেশি ওয়েট হয়ে যায় গাড়িতে, তখন কিন্তু যে হেডলাইটের আলোটা একটু কমে আসে। তখন উনি মনে হচ্ছিল যে হেডলাইটের আলোটাও কমে আসছে, তা বোঝা যাচ্ছিল মোটরসাইকেলের উপর প্রচুর ওয়েট হয়েছে আর কি। তো যাই হোক রাসেল ভাই, উনি শিরগ্রাম কবরস্থানে যান। তো ওখানে যাওয়ার পরে একটা জায়গায় কবরস্থানের পাশের রাস্তা একটা জায়গায় সে বলে এইখানে থামেন। ওই পিছনের লোক বলে এইখানে থামেন, আমি নিচে নেমে যাচ্ছি। মানে কবরস্থান থেকে রাসেল ভাই রাস্তা কিন্তু একটু উঁচু, তখন ওই রাস্তা থেকে নিচে নেমে যেতে হয় কবরস্থানের দিকে। তো তখন বললেন যে আপনি এখানে দাঁড়ান মোটরসাইকেল নিয়ে, আমি কিছুক্ষণ পরে আসতেছি, আপনি আমাকে ডাকাডাকি করবেন না, আমি নিজেই চলে আসব। তখন আসলে উনি দেখলেন যে লোকটা নিচের দিকে নেমে গেল। আর তখন মানে চাঁদনি রাত ছিল, তখন বেশ যতটুকু মানে যদিও ওই কবরস্থানের জায়গাটা বেশ অন্ধকার, তারপর যতটুকু দেখা যাচ্ছিল কাছের ফাঁকা দিয়ে, তো দেখলেন যে উনি একটু নিচে নেমে গিয়ে দোয়া পড়ছেন। বেশ মানে উচ্চ স্বরে উনি দোয়া পড়ছেন। তখন পড়তে পড়তে হঠাৎ করে মনে হলো রাসেল ভাই যে এই ওনার দোয়া পড়ার শব্দটা আস্তে আস্তে ওনার মোটরসাইকেল যিনি আব্দুল সামাদ ভাই, ওনার কানে মনে হয় আস্তে আস্তে একটু কম আসছে, ইয়ে যাচ্ছে। তো উনি খেয়াল করলেন যে ওই লোকটা আস্তে আস্তে কবরস্থানের ভিতর দিকে চলে যাচ্ছে। তখন উনি চিন্তা, আমি কি ব্যাপার, ওনার তো এক জায়গায় দাঁড়িয়ে দোয়া করার কথা, উনি ভিতরে যাচ্ছেন কেন? তারপরও যেহেতু উনি বলেছিলেন যে আমাকে ডাকবেন না, আমি নিজেই আসব, তখন উনি চিন্তা করেন থাক, উনি হয়তো বা নিজেই আসবেন, তো আমি আর না ডাকে। উনি ওখানে মোটরসাইকেল নিয়ে ওয়েট করতেছেন। রাসেল ভাই, অনেকক্ষণ হয়ে যায়, 10 মিনিট 20 মিনিট
আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, আর কোনো খবর নাই। তখন উনি চিন্তা করছেন এমনি তো জায়গাটা ভয়ঙ্কর, না জানি উনি কোনো বিপদে পড়ে নাই তো, উনি ওই চিন্তা করেছেন। তো এই চিন্তা করে এখন উনি আবার বাসা থেকে আসলে টর্চ লাইট তো নিয়ে আসেন নাই, উনি কিভাবে দেখবেন যে দূরে থেকে টর্চ লাইট মারবেন। তখন চিন্তা করে সমস্যা কি, মোটরসাইকেল তো আছে, স্টার্ট দেওয়ার পরে মোটরসাইকেল হেডলাইটের আলো যেটা থাকবে সেটা দিয়ে একটু অনেক দূর তো দেখা যাবে, তো আমি ওটা দিয়েই দেখি। তখন মোটরসাইকেল স্টার্ট দিয়ে হেডলাইটের আলো যখন আসলে জ্বালিয়ে কবরস্থানের দিকে ফোকাস করেছেন ওই ভিতরে, তখন উনি দেখেন যে ওই লোকটি বিশাল দেহি 2 জন লোকের সাথে কথা বলছে দাঁড়িয়ে। এবং হঠাৎ করে আলো যখন পড়েছে তখন সবাই মানে ওই 2 জন, ওই বিশাল দেহি 2 জন এবং ওই ব্যক্তি মানে প্রচন্ড মানে রাগী চেহারায় ওই মোটরসাইকেলের চালক যিনি আব্দুল সামাদ ভাইয়ের দিকে তাকিয়েছেন। তো উনি এই হঠাৎ করে এই বিভৎস দৃশ্য দেখার পরে মানে উনি আসলে আর ওনার সেন্সটা রাখতে পারেন নাই, উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাড়ি যেহেতু শিরগ্রামেই ছিল, তেমনি রাসেল ভাই যখন সকালবেলা সবাই ওনাকে চিনতে পারে তার বাসায় নিয়ে যায়, জ্ঞান ফেরার পরে উনি সবাইকে ঘটনাটা বলেন যে আমি এরকম এরকম দেখেছি। তো রাসেল ভাই তো উনি কিন্তু একটা বিষয়, ওনার মানিব্যাগ যেটা ছিল, মানিব্যাগ পরবর্তীতে উনি খুলে দেখেন, ওনার মানিব্যাগে কিন্তু যখন বাসা থেকে বের হন 30 থেকে 40 টাকা ছিল। উনি মানিব্যাগ খুলে দেখেন ওনার ওই 30-40 টাকার সাথে 2000 টাকা আছে, ওখানে এক্সট্রা 2000 টাকা আছে। তো উনি কিছুতেই বুঝতে পারতেছেন যে এই 2000 টাকাটা কোথা থেকে আসলো। সবাই বলতেছে তোমরা কি কেউ আমার মানিব্যাগে বাড়ির লোকের টাকা ঢুকিয়েছে? বলে না তো, তোমার যেভাবে ছিল ওভাবেই তো আমরা নিয়ে আসছি। তখন উনি খুব অবাক হন যে 2000 টাকাটা কোথা থেকে আসলো। তখন উনি মনে পড়েন যে যেই লোকটার সাথে ওনার সাথে ডিল হয়েছিল, তো উনি বলেছিল যে আপনার যা হয় সব মিলে আমি প্রায় 2000 টাকার মতো আপনাকে দিব। তো উনি চিন্তা করেন যে ওই লোকটা তো আমাকে বলেছিল যে 2000 টাকা দেবে, তাহলে এটা কি উনিই দিল? কিন্তু এটা কিভাবে দিল? আমি তো সেন্সলেস হয়ে পড়ে গেলাম, উনি কিভাবে দিল? তো উনি কিছুই উনার মাথায় ধরছেন না রাসেল ভাই। তো রাসেল ভাই মানে উনি যখন একটু সুস্থ হলেন, 3-4 দিন পর যখন সুস্থ, আবার যখন মোটরসাইকেল চালানো শুরু করলেন, উনি রাসেল ভাই কিছুতেই মানে সন্ধ্যার পর একা একা বাইক চালাতে পারতেন না। কারণ সন্ধ্যার পরে উনি একা বাইক চালাতে গেলেই উনি দেখতেন ওনার মোটরসাইকেলটা মানে খুব ওভারলোডেড হয়ে যাচ্ছে, মোটরসাইকেলের গতি কমে আসছে। এবং ওই যে রাসেল ভাই ওই যে হেডলাইটের আলো জ্বালিয়ে কবরস্থানের ভিতরে বিশাল দেখি 2 জন ভয়ঙ্কর চেহারার লোককে দেখেছিলেন উনি, দেখেন যে রাস্তার 2 ধারে ওই দুটো লোক দাঁড়িয়ে আছে। উনি যখনই একা একা রাতের বেলা বাইক চালাতে যেতেন তখনই এই ধরনের ঘটনা ঘটতো। তখন রাসেল ভাই এই মানে আর তখনই উনি মোটরসাইকেল মানে ফেলে সেন্সলেস হয়ে পড়ে যেতেন। এইভাবে একাধিকবার উনি দুর্ঘটনার পতিত হয়েছেন। বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও ছোটখাটো ওনার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এরকম দুর্ঘটনা। অবশ্যই রাসেল ভাই ফরিদপুর অঞ্চলের একজন মানে প্রথিতযশা আলেমের কাছে ওনাকে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়া হয়ে গেলে তো উনি বলেন যে আসলে রাতের বেলা ওইভাবে হঠাৎ করে আলো ফেলাটা ঠিক হয় নাই। তো আলো ফেলাটা ঠিক হয় নাই, যেই ব্যক্তিটা আসছিলেন সে একজন জিন ছিল, ওর একটু উপকার করাটাই তার উদ্দেশ্য ছিল, যে তার মোটরসাইকেল আসবেন। কারণ চাইলে তো জিন এমনিতেই কবরস্থানে চলে আসতে পারে, তার মোটরসাইকেল আসার দরকারটা কি? তো তার উদ্দেশ্য ছিল তাকে একটু উপকার করা। কিন্তু সে হঠাৎ করে যখন আলোটা জ্বালিয়েছে তখন তারা তখন হঠাৎ করে লাইটটা জ্বালানোর ফলে মানে তাদের আলোচনায় ব্যাঘাত ঘটে। এই জন্য মানে তারা বিরক্ত হয়ে তাকে এখন ডিস্টার্ব করছে। তখন বলা হলো ঠিক আছে তাহলে আপনি একটু এটা সমাধান করে দেন। তখন বলা ঠিক আছে আমি জিনদেরকে বলবো যেন আর ডিস্টার্ব না করে। যেহেতু রাসেল ভাই ওই 3টা জিনে খুব ভালো ছিল, আমরা জানি কবরস্থানে যে জিনগুলো থাকে ওরা সাধারণত ভালোই হয়। তো ওনারা রিকোয়েস্ট করার পরে যখন ওই বড় হুজুর তাদেরকে রিকোয়েস্ট করেছিলেন পরে ডেকে, তারা বলছেন আচ্ছা ঠিক আছে আমরা বিরক্ত করবো না। রাসেল ভাই সমস্যা যেটা হয় সেটা হলো যে উনি আসলে এতটা ভয় পেয়েছিলেন এরপরে যে উনি টোটালি একজন সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে যান আর কি। তো ওনার উপরে কোনো পরবর্তীতে জিনের প্রভাব না থাকলে উনি সব সময় মানে শয়নে স্বপনে মানে রাস্তাতে চলার সময় সব সময় মনে হতো যে ওই বিশাল দেহি লোকজন ওনাকে ফলো করতেছে, ওনার পাশে দাঁড়ানো। আর মোটরসাইকেল চালাতে গেলেই মনে হতো যে ওনার পিছনে কেউ বসে আছে। তো উনি এই যে রাসেল ভাই ওনার মধ্যে একটা বড় ধরনের মানসিক রোগ সৃষ্টি হয়ে যায়। এরপরে উনি নিজেও মানে বাংলাদেশের বড় বড় মানসিক ডাক্তারদেরকে দেখিয়েছেন, এমনকি ভারতের মাদ্রাজেও গিয়েছেন ট্রিটমেন্টের জন্য, কিন্তু কোনো লাভ হয় নাই। উনি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকেন, মানে আস্তে আস্তে শেষে এমন অবস্থা উনি একদম কঙ্কালসার হয়ে যান। এবং উনি এই ঘটার মোটামুটি 2 বছরের মধ্যে উনি মারা যান রাসেল ভাই। এই ছিল রাসেল ভাই আমার স্টোরিটা। আমি মাইশা, কোন একটি জেলার ছোট্ট এক গ্রামে আমার বিয়ে হয়। আমি ইচ্ছে করেই বলছি না জেলার নাম। বিয়ে হয়ে এ বাড়িতে পা রাখলাম। আত্মীয় স্বজন অনেক শোরগোলের মধ্যে খেয়াল করলাম একটা ছোট বিড়াল ছানা আমার পায়ের কাছে বসে আছে।
ছোট থেকেই বিড়ালের প্রতি আমার খুব মায়া। ছোট বাচ্চার মতন আদর করি আমি বিড়াল। আমার ইচ্ছে করছিল ওকে উঠিয়ে কোলে নিতে, কিন্তু আমি নতুন বউ হয়ে মাত্র শ্বশুর বাড়িতে পা রাখলাম, তাই চেয়েও পারিনি। লোকজনের প্রশ্নের জবাব দিতে দিতে ছানাটা কোথায় হারিয়ে গেল আমি তা খেয়াল করিনি। আর কয়েকদিন তাকে দেখিও নি। আমি এক প্রকার ভুলে গিয়েছিলাম। বেশ 7-8 দিন পরে আবার আসে বিড়াল ছানাটা, কালো সাদা বর্ণের, খুব সুন্দর দেখতে। আমি সবার সাথে রাতে খেতে বসেছি। বিড়ালটা এক লাফ দিয়ে আমার কোলের ওপর উঠল। আমার জায়ের 4 বছরের ছেলেটা ভয়ে চিৎকার করে উঠল তা দেখে। তারপর ওরা টানা হেঁচড়া করে বিড়ালটিকে নিয়ে যায় এবং বাইরে ফেলে দেয়, যেটা দেখে আমার চোখের প্রায় পানি চলে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে এঁটো বাসন নিয়ে আমি আর যা পুকুর ঘাটে ধুতে গেলাম। রাত 9টা হবে তখন। আমি আলো জেলে দাঁড়িয়ে আছি, যা ধুচ্ছে। কোথা দিয়ে আবারও এলো বিড়ালটা। এবার আমি স্নেহের সাথে কোলে তুলে নিলাম। ও যেন আমার বুকের সাথে মিশে গেছে। তা দেখে আমার যা বলল, কোথা দিয়ে যে আসলো কে জানে। এরা প্রচুর পরিমাণ ঘর নোংরা করে, বোন এটাকে ফেলে দাও তো, না হলে শাশুড়ি আবার চিল্লাচিল্লি করবে। দেখলাম জায়ের কথাগুলো শেষ হতে না হতেই বিড়ালটি ধাও করে আমার জায়ের হাত আছড়ে ধরলো। বিড়ালের চোখগুলো লাল সবুজ হয়ে উঠছে, হাত থেকে থালাগুলো ঝনঝন শব্দে পড়ে গেল জায়ের হাত থেকে। ক্রমশ বড় রূপ ধারণ করতে লাগলো বিড়ালটি, যা জোরে চিৎকার করে শাশুড়িকে ডেকে উঠল। সাথে সাথে সবাই ছুটে এলো। এর মধ্যে বিড়ালটি উধাও হয়ে গেল। আমাদের কথা কেউ বিশ্বাস করলো না, কিন্তু জায়ের হাতে আঁচড়ের দাগ ছিল। এরপর আমার যা, এর 8 দিন মতো জ্বর ছিল। সে কখনো বিড়াল নিয়ে আর কিছু বলার সাহস দেখায়নি। একদিন আমার হঠাৎ ভোর 4টায় ঘুম ভেঙে গেল। ভাবলাম ভাসুর আর বরের তো 7টার মধ্যে ভাত লাগে, উঠে ভাত বসাই। চুলোর কাছে গিয়ে দেখি সে বিড়াল ছানাটা। কি বিড়ালটা আজ ঠিক আছে? তাহলে আমরা কি ভুল দেখেছিলাম? এসব ভাবতে গায়ে কাটা দিয়ে উঠল। বিড়ালটা আমার শাড়ি ধরে টানছে। আমি আবার কোলে নিলাম ওকে, আদর করলাম। ওর একটা নামও ঠিক করলাম, পুষি। তারপর আমি রান্না করতে গিয়ে দেখি অটোমেটিক রান্না হয়ে যাচ্ছে। বিড়ালটি চুপচাপ বসে আছে। 4:30 বাজতেই রান্না হলো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম। সবে উঠে বলা বলি করছিল, তুমি কি সারা রাত ধরে না ঘুমিয়ে এগুলো করেছো? বললাম না, আমি 4টার দিকে উঠেছি। শাশুড়ি হাসতে হাসতে বলল, আলু ভাজা, বেগুন ভাজা, রুই মাছ, মাংস, মুগ ডাল, পাতাকপি, এগুলো এত তাড়াতাড়ি তাহলে কি করে করলো? মনে হয় জ্যোৎস্না রাতে তুমি উঠে সকাল মনে করেছো। হা হা হা, ভালোই হবে আজ খাওয়াটা। সবাই হাসাহাসি করলো। খেতে বসে আমি ডাকলাম, পুষি, ও পুষি। অমনি বিড়ালটা লাফ মেরে কোলে এলো। ওকে ভাত দিলাম আলাদা প্লেটে ফ্লোরের ওপর। ও খেলো। সবাই খুব রাগ করতে লাগলো বিড়ালটিকে দেখে। আমি হাসছিলাম। এরপর থেকে যখন আমি কোনো কাজ করতাম তখনই খুব তাড়াতাড়ি সব হয়ে যেত। আমি এটা নিয়ে তলিয়ে কখনো ভাবিনি। এক রাতে ওয়াশরুম যাব বলে বাইরে বের হলাম। পুকুর ঘাটে চোখ পড়তে আমি শিহরিত হয়ে গেলাম। কিছু একটা ঘাটের কাছে বসে পুকুর থেকে মাছ তুলছে আর খাচ্ছে। আমি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতে লাগলাম। বিরাট লম্বা কোনো মানুষ, চোখ দিয়ে মনে হয় রক্ত পড়ছে। তার মাথা সে নিজে খুলে 2 হাত দিয়ে বল খেলছে, আবার একটা মাছ খাচ্ছে। আমিও সব দেখে ওখানে জ্ঞান হারালাম। সকালে যখন উঠলাম দেখি খাটে শুয়ে আছি। আমি যা দেখলাম তা বলার সাহসও আর দেখালাম না। বলতে গিয়েও তোতলানো শব্দ হয়ে যাচ্ছিল। আমি 2 দিন জ্বরে ভুগলাম। এরপর থেকে বিড়ালটি আর সবসময় দেখতে পেতাম না। এভাবে 1 দিন 2 দিন করতে করতে 2 বছর হয়ে গেছে বিয়ের বয়স। আমি 8 মাসের প্রেগন্যান্ট এখন। হঠাৎ একদিন রাতে বমি আসার জন্য বাইরে ছুটে যাই। দেখি সেই বিড়াল বাচ্চাটা। কিন্তু কি 2 বছরে তার কোনো পরিবর্তন নেই। তার তো এতদিন বড় হয়ে যাওয়ার কথা। আমার দিকে তাকিয়ে আছে বিড়ালটি। আবারও লাফ দিয়ে কোলে উঠল। সে কি যেন মায়া দেখলাম বিড়ালটার চোখ মুখে। বুকের মধ্যে জড়িয়ে আদর করলাম। বললাম, ইস, কতদিন পর দেখলাম তোকে পুষি, কই ছিলি তুই? তোকে কত খুঁজেছি আমি, এভাবে বলে চুমু খাচ্ছিলাম। বিড়ালটা কিছু সময় আমার দিকে মায়ামাখা ভাব নিয়ে তাকিয়ে রইল। আমি খেয়াল করলাম ওর পিঠে বাদামি রঙের একটা দাগ। আগে অবশ্য খেয়াল করিনি আমি। ভাবলাম হয়তো কেউ মারছে। বিড়ালটা এবার অস্বাভাবিকভাবে আমার মুখে বুকে চুমু দিতে লাগলো। তারপর সে পুকুর ঘাটে গিয়ে আবার বড় রূপ আকৃতি ধারণ করলো। আমি আমার পেটের সন্তানের কথা চিন্তা করে মনকে বুঝিয়ে ঘরে আসলাম। এসে খাটের উপর অজ্ঞান হয়ে গেলাম। ভোরে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, তোমার ভালোবাসার জন্য আমি মুক্তি পেয়েছি। আমি বিড়াল রূপে অভিশপ্ত ছিলাম। তুমি আমাকে দেখে ভয় পাওনি, মায়ের মতো আদর দিয়েছ, তাই আমার পাপের বোঝা শেষ হলো। বিড়াল রূপে আমি তো তোমাকে মা হিসেবে মেনেছি। আমি পাশের গ্রামে ইমামদের বাড়ি লোহার খাঁচায় আটকে ছিলাম। তারপর ইমামের বিয়ে হয়ে গেলে ওরা আমাকে খাঁচা থেকে বের করে দেয়। আমি ছুটে তোমার কাছে আসি, কারণ অভিশপ্ত বিড়াল রূপে আমি যদি আমার শক্তি ব্যবহার করতাম তাহলে আরো 1 বছর বিড়াল রূপে থাকতে হতো। এগুলো স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। আমার প্রসব ব্যথা শুরু হয়। আমাকে নিয়ে হসপিটালে যায়।
আমার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়, কিন্তু আমি ওকে কোলে নিয়ে দেখতে পাই ওর পিঠে বেড়ালটার মতো দাগ। তারপর মনে পড়ে স্বপ্নের কথা, তাহলে কি বেড়ালটা অভিশপ্ত জীবন শেষ করে আমার কোলে মেয়ে রূপে এলো? এসব ভাবছিলাম। তারপর আমি ওকে বুকে জড়িয়ে নেই। আমার বাচ্চাটাও বেড়ালটার মতো আমার বুকে মুখে চুমু দিতে থাকে। একদিনের বাচ্চা এমন আচরণে আমি শিহরিত হয়ে যাই। বুঝতে বাকি রইল না, বেড়ালটা পাপ মুক্ত হলো, চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। আদর করে আমি রুক্মিণী নাম রাখলাম মেয়ের। সবাই এটাই পছন্দ করলো। আজ আমার মেয়ের বয়স 12 বছর। একদিন বয়সে ওর ওই অদ্ভুত আচরণ দেখেছিলাম, আর কখনো এমন অদ্ভুত আচরণ দেখিনি। হয়তো সে বুঝিয়ে দিয়েছে সে পাপ মুক্ত হয়েছে। চলে যাচ্ছি পরের গল্পে। এক অন্ধকার রাতে শহরের একটি নির্জন বার। একে এক নব্য নাস্তিক মান্নান জীবন যুদ্ধে হেরে গিয়েছে। একে একে হারানো আশা, ক্ষয়প্রাপ্ত বিশ্বাস তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে সমাজ থেকে। এক মলিন হাসি দিয়ে বারটেন্ডারের কাছে গিয়ে বসে। এমন সময় এক রহস্যময় ব্যক্তি কালো লেদার জ্যাকেট গায়ে প্রবেশ করে। সে চুপচাপ মুসার পাশে এসে বসে এবং তার চোখে গভীর রহস্যের ঝিলিক দেখা যায়। আগন্তুক মুচকি হেসে, আমি আপনার অপেক্ষায় ছিলাম স্যার। মুসা অবাক হয়ে, আপনি কে? আপনাকে কি আমি চিনি? আগন্তুক ধীর কণ্ঠে, সে কথা পরে হবে, আগে বলুন কি খাবেন? ভদকা, হুইস্কি, টাকিলা। মুসা উত্তেজিত হয়ে, আরে তামাশা বাদ দেন। আগন্তুক হাসি চাপতে চাপতেছি, আমি আপনাকে নিয়ে কোনো তামাশা করছি না স্যার। মুসা উৎসাহিত হয়ে, আচ্ছা তবে আপনার এমন অদ্ভুত আচরণের কারণটা কি, আর আপনি কে? আগন্তুক গম্ভীরভাবে, আমি আজাজিল, যাকে আপনারা আরো অনেক নামে চেনেন, লুসিফার, ইবলিশ, শয়তান। মুসা বিস্ময়ে, তাহলে আপনি আরব মিথোলজির অহংকার ইবলিশ? যতদূর জানি ইবলিশ মানুষের প্রতি এত শ্রদ্ধাশীল নয়, ভীষণ ঘৃণা করে মানুষকে। আপনি তো রীতিমতো তেলবাজি করছেন। আজাজিল, আপনি যা করছেন তা আমি কখনোই করতে পারিনি। আপনি এমন একটা কাজ করেছেন যা আমাকে সত্যি অবাক করেছে। মুসা, কি এমন উদ্ধার করেছি আমি? আজাজিল, আপনি আল্লাহকে অবিশ্বাস করেছেন স্যার, সেই কাজটি আমি নিজেও কখনো করতে পারিনি। মুসা, আপনি জানলেন কিভাবে? আমি তো কাউকে কিছু বলিনি। স্যার, কোথাও কিছু বলার প্রয়োজন নেই, আমি সব কিছু জানি। আপনি যখন জন্ম নিয়েছেন, প্রথম মক্তবে গিয়েছেন, প্রথম নামাজ পড়েছেন, প্রথম রোজা রেখেছেন, এবং যখন বিশ্বাস থেকে সরে ঈমান হারিয়েছেন, আমি সারাটা সময় আপনার উপর নজর রেখেছি। আপনাকে নিজের দলে সামিল করেছি একটু একটু করে, এবং আমৃত্যু প্রতিটি আদম সন্তানের প্রতি আমার যা ভূমিকা, আমি আপনার ক্ষেত্রেও তাই করে যাব। মুসা, তবে আপনি কি সত্যি ইবলিশ? প্রচণ্ড বিস্ময়ে যেন কয়েক হাজার ভোল্টের ইলেকট্রিক শক লাগলো শরীরে। আজাজিল, আমি কেবল একটি ভুল করেছি স্যার, স্রষ্টার একটা মাত্র আদেশ অমান্য করেছি, কিন্তু আমার স্রষ্টাকে কোনোদিন অবিশ্বাস করিনি। আপনি সেই বিশ্বাস ভেঙে দেখিয়েছেন যা কোনোদিন আমি ভাঙতে পারিনি। আমি আপনাকে শুধু পথভ্রষ্ট করতে চেয়েছিলাম, কিন্তু স্যার আপনি যে পারফরম্যান্স দেখালেন আমি তা কল্পনাও করিনি। আপনার উদ্দেশ্য কি? আজাজিল, আমি আপনাকে দোজখের পথ দেখাতে এসেছি। আপনি বিশ্বাস করেন না, কিন্তু আমি নিশ্চিত একদিন আপনি বুঝবেন, খুব দেরিতে বুঝবেন, যখন আর ফেরার পথ থাকবে না স্যার। মুসা, আপনি মিথ্যা বলছেন, সব মিথ্যা। আজাজিল, নিশ্চিত থাকুন, একদিন আপনি বুঝবেন স্যার। আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার কৌশল সফল হবে। এটা বলে আজাজিল অদৃশ্য হয়ে যায় এবং মুসা এক মুহূর্তের মধ্যে বারটেন্ডারের ডাকে চমকে ওঠে। বারটেন্ডার, স্যার আপনি ঘুমিয়ে পড়েছিলেন, বার বন্ধ হয়ে গেছে, আপনি কি একা যেতে পারবেন? আমি উবার কল করে দিই? মুসা, না আমি ঠিক আছি, একটু বেশি হয়ে গেছে, নেশার ঘরে কি সব উদ্ভট কল্পনা মাথায় ঘুরছিল। সে বার থেকে বেরিয়ে সে নির্জন রাস্তায় হাঁটতে থাকে। সে কিছুতেই বুঝতে পারে না কল্পনা এত জীবন্ত হয় কি করে। আজাজিলের সমুদ্রপৃষ্ঠে ভাসমান হেডকোয়ার্টার। আজাজিল নিজের মনিটরে মুসার সমস্ত কার্যকলাপ লক্ষ্য করছে খুব সন্তুষ্ট চিত্তে, কিন্তু তার কাজ থেমে নেই। এজেন্টরা সারা পৃথিবীতে তাদের দায়িত্ব পালন করে চলেছে, প্রতিনিয়ত রিপোর্ট জমা দিয়ে যায়। আজাজিল শুধু প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেয়। কালে ভদ্রে ইচ্ছা হলে গুটি কয়েক মানুষকে সে সশরীরে গিয়ে দেখা দেয়। মুসা তাদের মধ্যে একজন। ব্যালকনিতে বসে সিগারেটের শেষ টানটা দিয়ে ফিল্টারটা ফেলে দিতে দিতে মনে মনে ভাবল, বারে ট্রাঙ্ক হয়ে ঘুমের ঘোরে যে স্বপ্ন দেখেছিলাম সেসব কেবল কল্পনা ছিল। আমি স্বাধীন, মুক্ত চিন্তার অধিকারী, নির্ভেজাল জীবনবাদী মানুষ, কেউ আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু সে জানে না ইতিমধ্যে তার প্রতিটি পদক্ষেপ
আজাজিলের পরিকল্পিত ছকেই পরিচালিত হচ্ছে। এরপরের গল্প। রাহাত আলী তার ঘরের একটি রুমে বসে গভীর দৃঢ়তার সাথে কি যেন করছে। রাতের অন্ধকার ভেদ করে ঘরের প্রতিটি কোণ থেকে কারো নিঃশ্বাস ও বিড়বিড়ানির আওয়াজ মৃদু গুঞ্জনের মতো শোনা যাচ্ছে। হঠাৎ কারো পায়ের শব্দ শুনে রাহাত আলী চোখ খুলে তাকালো। তার সামনেই দাঁড়িয়ে আছে এক অপরিচিত মুখ, সুকুমার। রাহাত আলীর মনে মুহূর্তের জন্য একটি হালকা প্রশ্ন জাগল, কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে গেল অন্তরালে। রাব্বি আরো এক পা বাড়াতেই ঘরের চারপাশের সমস্ত আওয়াজ হঠাৎ থেমে যায়। রাহাত আলী ঘরটি চতুর্দিক দিয়ে বন্ধ করে রেখেছিল, কিন্তু তা ভেদ করা যেন রাব্বির কাছে কিছুই না। রাহাত আলী নিচে বসে আর রাব্বি তার সামনে দাঁড়িয়ে, দুজনে একে অপরের চোখের গভীরে ডুবে আছে। চারপাশের অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধতা আরো বিস্তৃত হয়ে পড়েছে। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেদ করে রাব্বি বলে উঠল, কেন কেন এমন করছো রাহাত? কোনো উত্তর দিল না রাহাত। রাব্বি আবারও বলল, সেই দুনিয়া থেকে চলে গেছে রাহাত। রাহাত তার সাথে চলে গেছে রাব্বি। কিছু মাস আগের কথা। গ্রামের প্রভাবশালী মিয়াবাড়ির ছোট ছেলে হোসেনের বিয়ে হয়েছিল পাশের গ্রামের ডাক্তার জাবিরের মেয়ের সঙ্গে। সারা মিয়াবাড়ি আদরের ছেলের বিয়ের আনন্দে মেতে উঠেছিল, কিন্তু আফসোস, সে আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। হঠাৎ একদিন মিয়াবাড়ির কর্তা রব্বানী মিয়া এক অস্বাভাবিক মৃত্যুর স্বাদ গ্রহণ করে। সে ঘটনার পর পুরো মিয়াবাড়ি আতঙ্কে ডুবে যায়। কেউ কি তাকে হত্যা করেছিল, নাকি এটি কোনো জিন ভূতের কাণ্ড? কেউই নিশ্চিত হতে পারেনি। এরপর কেটে যায় বেশ কিছুদিন। ধীরে ধীরে সবাই স্বাভাবিক হতে থাকে, কিন্তু সেই স্বাভাবিকতার মাঝেও লুকিয়েছিল এক অদৃশ্য অস্বাভাবিকতা। হোসেন মিয়ার বউয়ের সঙ্গে ঘটতে থাকে কিছু অজানা অদ্ভুত ঘটনা। একদিন নতুন বউ পুকুর পাড়ে গিয়েছিল কাপড় কাচতে। সে আপন মনে কাজ করছিল, আশপাশে তেমন কেউ ছিল না। হঠাৎ পুকুর থেকে একটি গলন্ত বিকৃত হাত ঝট করে এসে চেপে ধরল তার হাত। কিছু বুঝে ওঠার আগেই সেই হাতটি তাকে পুকুরের গভীরে টেনে নিতে লাগলো। 2 দিন পেরিয়ে যায়, কিন্তু নতুন বউয়ের কোনো খোঁজই পাওয়া যায় না। মিয়াবাড়ির সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে ডাক্তার বাড়ির লোকজন ক্ষোভে ফেটে পড়ে। তারা মিয়াবাড়ির সবাইকে হুমকি দেয়, যদি আমাদের মেয়েকে না পাই তবে তোমাদের অস্তিত্বই মুছে দেব। একদিকে বউয়ের নিখোঁজ হওয়া, অন্যদিকে শ্বশুরবাড়ির হুমকি। 2 দিক থেকে চাপে পড়ে হোসেন। তার মাথায় যেন বাজ পড়তে থাকে। অবশেষে হোসেন ঠিক করলো, এবার সে লোকজনের সাহায্য নয়, অন্য এক জোরের আশ্রয় নেবে। এই ভাবনাতে সে যোগাযোগ করলো এক প্রসিদ্ধ কবিরাজের সঙ্গে, যার নাম ডাক ছড়িয়ে আছে আশপাশের 4-5টি গ্রামে। কবিরাজ তার বিশেষ তন্ত্রমন্ত্র পালিত চেলাদের সাহায্যে নতুন বউয়ের খোঁজ করতে লাগলো। 2 দিনের মাথায় কবিরাজ জানিয়ে দিল, বউ আছে গ্রামের পরিত্যক্ত কুয়ার গভীরে। কবিরাজ হোসেন মিয়ার হাতে একটি কাচের বোতল ভর্তি পানি দিয়ে বলল, কয়েকজন লোক নিয়ে কুয়ার কাছে যা, এই পানি চারদিকে ছড়িয়ে দিস, বউকে পেলে আবার আমার কাছে আসিস। কবিরাজের নির্দেশ মতোই তারা কুয়া খোঁজার চেষ্টা শুরু করলো, কিন্তু আফসোস, কোথাও সেই কুয়ার কোনো চিহ্নই পাওয়া যাচ্ছিল না। যখন সবাই হাল ছেড়ে দিতে যাচ্ছিল, ঠিক তখনই হোসেন শেষবারের মতো চেষ্টা চালানোর সিদ্ধান্ত নিল। সে কাচের বোতলের কিছু পানি চারপাশে ছিটিয়ে দিল, আর তখনই হঠাৎ কোথা থেকে যেন একটি কুয়া ধীরে ধীরে দৃশ্যমান হতে লাগলো। সবাই দ্রুত ছুটে গিয়ে কুয়ার ভেতরে তাকালো এবং হতাশ হয়ে গেল। ভেতরে শুধু পাথর, আর কিছুই নেই। হোসেন হতবাক হয়ে গেল, তবে সে থামল না। সে কবিরাজের কথা মনে করে আবারও কুয়ার ভেতরে পানি ছিটিয়ে দিল, আর ঠিক তখনই সবাই চমকে উঠল। কুয়ার ভেতরের পাথরগুলো বরফের মতো গলতে লাগলো। কিছু মুহূর্তের মধ্যেই সেই গলন্ত পাথরের মাঝে তারা বউকে আবিষ্কার করলো। বউকে উদ্ধার করে বাড়ি ফেরার সময় হোসেনের চোখ হঠাৎ আটকে গেল একজোড়া স্থির গভীর দৃষ্টির ওপর। সেই রাহাত যে বছরখানেক ধরে উধাও। সে কোনো কথা বলল না, শুধু নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল হোসেনের দিকে। হোসেনের বুকের ভেতর অজানা শীতলতা নেমে এলো, তবুও সে কিছু বলল না। বউকে বাড়িতে পৌঁছে দিয়েই মহসিন আবারও ছুটে কবিরাজের কাছে। কবিরাজের বাড়িতে পৌঁছে দরজা ঠেলে ভিতরে ঢুকতেই হোসেন থমকে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। ঘরের মেঝেতে পড়ে আছে এক মুন্ডহীন দেহ, ঠিক তার বাবার মতো। আর দেহের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য মৃত্যু ঠোঁটহীন কাক। চারদিকে বিড়বিড় আওয়াজ ঘুরপাক খাচ্ছে। কান পেতে শোনার চেষ্টা করতেই হোসেনের গা শিউরে উঠল। কেউ যেন তার নাম ধরে ডাকছে। পরের ঘটনা। জন্মসূত্রে আমার বাড়ি কুমিল্লা হলেও আমি খুব ছোটবেলা থেকে পরিবারের সাথে ঢাকায় থাকি। আমরা যে বাসাটায় থাকি সেটা 7 তলা বিশিষ্ট একটি বাড়ি। আমরা তখন থাকতাম 5 তলায়। আমাদের এই বাড়িটি ঘিরে অনেক কাহিনী আছে। যেহেতু ছোটবেলা থেকে এই বাসায় বড় হওয়া, তাই অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে বারবার। শুধু আমাদের সাথে নয়, বাসায় আরো যারা আছে বা থাকতো
তাদের সাথেও এমন ঘটনা ঘটেছে বলে শোনা যায়। যেমন মাঝরাতে জোরে জোরে ছাদে কিসের যেন শব্দ হতো, যেন শরীরের সব শক্তি দিয়ে কেউ বাড়ি দিচ্ছে। এটা নিয়ে অনেক অভিযোগও গেছে বাড়িওয়ালার কাছে, কিন্তু তারা তেমন পাত্তা দেয়নি বিষয়টা। বাড়ির 4 তলায় থাকতো একটি পরিবার, তারা সবাই প্রায় বাইরে থাকতো কাজে। মহিলার একটি মেয়ে আর একটি ছেলে। মহিলা ছিলেন স্কুল শিক্ষিকা, তার মেয়ে আর সে বাসায় থাকতো। একদিন দুপুরে তার মেয়ে যখন ওয়াশরুম থেকে বের হয়, সে দেখতে পায় তার সামনের টেবিলে একটা ভয়ঙ্কর অবয়ব বসে আছে। এটা দেখে মেয়েটা জোরে চিৎকার করে আর তার মাকে ডাকে। অনেক ভয় পেয়ে যায়। ঘটনার পর তারা অবশ্য বাসাটা ছেড়ে দেয়। বাড়ির ছাদে মাঝরাতের শব্দ, রুমের উপর পরে হাঁটার আওয়াজ, আর অনেক অভিযোগ ভাড়াটিয়াদের। পরে বাড়ির মালিক হুজুর ডেকে বাড়ি বন্ধ করেছে শুনেছি, তবুও তেমন কোনো সমাধান হয়েছিল বলে আমার মনে হয় না। একদিন রাতে সবাই যে যার রুমে শুয়ে পড়েছে রাতের খাবার খেয়ে। আমার বাবা যেহেতু আমাদের সাথে থাকতেন না, তাই আমি আমার আম্মুর সাথে ঘুমাতাম। আমার বয়স তখন অনেক কম, 9 কি 10 হবে। পাশের রুমে আমার ভাইয়া থাকতেন। আমার আম্মু আর আমি যখন শুয়ে পড়েছি, উল্লেখ্য আমি ছিলাম খুব ভীত, ভূতের ভয় ছিল আমার খুব। মাঝরাত তখন কয়টা বাজে ঠিক মনে নেই, আমি ঘুমে বিভোর। আমার আম্মু তখন কোনো কথা নেই, বার্তা নেই, ঘুম থেকে সোজা উঠে বসে পড়ে। আমার গেটের চাবিটা নিয়ে সোজা গেট খুলতে যাচ্ছে, মানে যখন তালাটা খুলবে তখন আম্মু হঠাৎ করে বলে উঠল, আমি এখানে কেন? কে আনলো আমাকে এখানে? আবার চাবি হাতে আম্মু তখন ভয়ে দৌড়ে রুমে ঢুকে দরজা আটকায়। ভয়ে তার মুখে কথা নেই। আমাকে কে নিয়ে গেল রাত দেখে কাউকে আর ডাকেনি। আম্মু আর আমি যে ভীতু, আমাকেও কিছু বলেনি। পরে অবশ্য বলেছে আল্লাহর দয়ায় সেদিন আম্মু বেঁচে গেছে। যদি আম্মুকে বের করতে পারতো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। এমনি একদিন 4 তলায় ডাক্তার থাকতেন তার পরিবার নিয়ে। দুপুরে তার ওয়াইফ ছাদে গিয়েছিল কাপড় রোদে দিতে। সে যখন ছাদের দরজাটা খুলল, সে দেখলো হুবহু তার মতো একটা কিছু তার সামনে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে সে দৌড়ে ঘরে আসে আর হাঁপাতে হাঁপাতে পড়ে যায়। পরে সেই সবার কাছে বলেছে তারা বাসা ছেড়ে দিয়েছে কিছুদিন পর। তার কিছুদিন পরে এমনই একদিন রাতে আমি আর আম্মু ঘুমোচ্ছি। আগেই বললাম আমি খুব ভীতু টাইপের। রাতে একটা কোনো শব্দ হলেও আমি চিৎকার দিয়ে উঠতাম। রাতে যখন ঘুমাচ্ছি হঠাৎ করে কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। এমনভাবে কাঁদছে যেন খুব কষ্ট দিয়ে। এখনো মনে হয় সে রাতের কথা, ভয়ে চমকে উঠি। কান্না করছে তো করছেই, আমি যে পাশে শুয়ে থাকা আমার মাকে ডাকবো সেই শক্তিও আমার নেই। খুব ভয়ঙ্কর সে আওয়াজ। পরে আম্মুকে ডাকলাম, আম্মু দেখো কে যেন কাঁদে। আম্মুকে কয়েকবার ডাকার পর আম্মুও শুনল সে আওয়াজ। আম্মু ভয় পেয়েছে, কিন্তু আমাকে বুঝতে দেয়নি। আম্মু আমাকে বলছে কই না তো, কোথায় কান্না করে? ও কিছু না, ঘুমিয়ে যাও। আমিও ভয়ে ঘুমিয়ে পড়ি। পরে অবশ্য আম্মুকে এখনো বললে আম্মু কেমন ভয় পায়। পৃথিবীর আনাচে কানাচে কতই না ঘটনা, গল্প লুকিয়ে আছে। কিছু গল্প আমাদের জানা, কিছু আমাদের অজানা। কিছু গল্প আমাদের আগে থেকে শোনা ঘটনার সাথে মিলে যায়, আবার কিছু ঘটনা আমাদের বারবার শুনতে ভালো লাগে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের কাছে আপনারা যেসব ঘটনা পাঠান, আমরা পাঠকদের উদ্দেশ্যে সেগুলো আপনাদের পড়ে শোনাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যার ঘটনা ফাইজুল ইসলাম ভাই নিয়ে এসেছেন তার নাম অর্পণ দাস। তার পরিবারে তিনি ছাড়াও তার স্ত্রী এবং 3 সন্তান ছিল, এর মধ্যে 2 ছেলে 1 মেয়ে। তারা আরেকটা জায়গায় থাকতেন, আরেকটি শহরে থাকতেন। সেই শহরের নাম উল্লেখ করছেন আমরা, এবং যেই শহরে তারা থাকতেন সেই শহরেই তাদের বাস এবং তাদের পৈতৃক সম্পত্তি সব ওই জায়গা জুড়েই। আর তিনি একসাথে তার পরিবারের সাথে থাকতেন না। এর পেছনের রহস্য দিয়েই আসলে ঘটনা। এর বলার কারণ আছে, মানে এইখানে একটা পরিচয়ের বিষয় আছে যে তাদের 2 সন্তানের বাবা যে তিনি, সেটা যদি সবাই জানে, এবং তিনি যে এইখানে একটা পরিচয়ে কাজ করেন সেটার ব্যাপারে সবাই জানে না। না হলে মেয়ে বিয়ে দেবার তো জো নাই, কারণ 2 ছেলের স্কুল বা মেয়েও স্কুলে যাবে কয়েকদিন পর। 2 ছেলের স্কুলের সবাই জানে বাবা হাসপাতালের ওয়ার্ড বয়। পরিবারের বাচ্চারা সবাই জানে বাবা হাসপাতালে চাকরি করে। বাবা যে লাশ কাটে এটা তো সবাই জানে না, জানে শুধু তার স্ত্রী। এলাকার মানুষজন জানে না যে এই ধরনের কাজ আসলে তার ছেলে, মানে তার ওদের বাবা করে। তার 2 ছেলের নাম আমরা প্রকাশ করছি না। আমাদের সমাজে এই ধরনের কাজের কোনো মূল্য নেই, এইটা বলেছেন আমাদের অর্পণ দা। আমি অর্পণ দা বলছি। তাদের কাজের কোনো মূল্য নেই।
পুলিশ লাশ নিয়ে আসলে সেই লাশের দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর সেটা কেটে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার নামটাই তো মর্গ। হয়তো রেসপেক্টই দেখানো হয় না কোনো কোনো ক্ষেত্রে। মদ খেয়ে থুতু ফেলে লাশের উপর লাশ কেটে লাশগুলোকে একটা পর্যায়ে রেখে দেওয়ার নামই হচ্ছে মর্গ। মর্গে লাশ আসে আর সেই লাশকে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দেওয়ার, ভেতরের অর্গানটাকে আবারও কাটা বালিশের অর্গানটাকে নিয়ে সেই কাঁথা বালিশের মতোই সেলাই করে দেওয়ার নামই হচ্ছে, যিনি করেন তার নাম হচ্ছে ডোম। নামটা শুনলে তো ভয় করে। ডোম অনেকটা মনে হয় যে যিনি ফাঁসির কাঠগড়ায় ফাঁসির যে আসামি যাকে তিনি ঝুলিয়ে দেন, যে জল্লাদ, ডোমটা তার নামের সাথে যদি পাশাপাশি রাখা হয় মাঝে মধ্যে মনে হয় যে ডোমের বাংলা নামই হচ্ছে জল্লাদ। এরকমই তো অর্পণদা একসাথে দুই সহকারী সহ একই বাসায় থাকতেন। এটা সরকারি কোয়ার্টার, কোনো একটা হসপিটালের কোনো একটা এরিয়াতে তিনি থাকতেন। নাম প্রকাশে অনিচ্ছুক, এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অর্পণদা ঠিকই নিজের জীবনের সাথে সেই ক্ষণের কথা শেয়ার করেছেন ফাইজুল ইসলাম ভাইয়ের মাধ্যমে, তার ছেলেদের মাধ্যমে, সব মিলিয়ে। তিনি এখন বেশ বয়স্ক একজন মানুষ, হয়তো সেসব কাজ এখন আর করতে পারেন না, কিন্তু তার জীবনের কয়েকটি ঘটনার মধ্যে কিছু ঘটনা তিনি শেয়ার করেছেন তার ছেলেদের মাধ্যমে ফাইজুল ইসলাম ভাইয়ের কাছে। সবাই সবকিছু বলতে চায় না। পেছনে ঘোরার পর, বেশ কিছুদিন পেছনে ঘোরার পর হয়তো রাজি হয়েছেন ঘটনা বলতে দিতে। মানুষ আসলে তিনি মানুষের দিকে তাকিয়ে থাকেন অবাক দৃষ্টিতে, যে এই মানুষটা নড়ছে, এই মানুষটা কথা বলছে, হাসছে, এই মানুষটা কাঁদছে, মানুষটা প্রশ্ন জিজ্ঞেস করছে, উত্তর চাইছে। আর যে লাশ হয়ে আসছে তার কিছু চাওয়া পাওয়া নাই, সেটা শুধুমাত্র একটা টুকরা, একটা ছিন্ন কাপড়ের টুকরার মতো। সেটাকে যাই করা হোক না কেন সেটা কিছুই বলবে না। যাই হোক, কখনো মদ খেয়ে কখনো খালি মুখেই লাশ কাটা তার স্বভাব। প্রায় 12 বছর যাবৎ এই কাজ করে আসছেন। এই পেশাটা নেশা বানিয়ে ফেলেছেন। মাসে একবার যে বাচ্চাদের সাথে 7 দিন থেকে আসেন, আবারও লাশ কাটায় মনোযোগী হতে হয়। এটাই তার পেশা, এটাই তার রুজি রোজগার। তিনি যে বাড়িটায় থাকতেন সেটা 2 তলা বাড়ি ছিল। সরকারি কোয়ার্টার আগেই বলেছি। মেথরদের যেরকম সরকারি কোয়ার্টার থাকে, সে তেরকমই পুরাতন কোয়ার্টারটাও একদমই কোয়ার্টারের মতোই। যে পরিবেশে কাজ করে সেই পরিবেশ বর্ণনা করার মতো না। এসি নাই, ফ্যান নাই। কর্নারে যদিও একটা ফ্যান ব্যবস্থা করেছিলেন, সেটাও তার নিজের উদ্যোগে। যাই হোক, মদ খেলে চালাতে ভুলে যান ফ্যান মাঝে মাঝে। লাশ আসার কোনো সময় নাই মর্গে, যখন তখন আসে। অনেক আগের কথা, ফ্রিজ তো দূরের কথা, ফরমালিন রেখে লাশ সংরক্ষণ করা হতো তখন। মাঝে মাঝে ফরমালিনের অভাব পড়ে যেত। ফরমালিন না থাকলে লাশ পচত মর্গে, আর সেই গন্ধ পাওয়া যেত কোয়ার্টার পর্যন্ত। না, কোয়ার্টার পর্যন্ত বললে একটু বেশি হয়ে যায়, অনেক দূর পর্যন্তই ভেসে যেত। প্রথম প্রথম খারাপ লাগলেও একটা সময় লাশের গন্ধই ভালো লাগতে শুরু করে অর্পণদা। মদ খেলে লাশের গন্ধ নাকি অমৃতের মতো লাগে। লাশের গন্ধ আর গন্ধ মনে হয় না, সুগন্ধ মনে হয়। আর এই কয়েকজনের পাশ দিয়ে তো মানুষ ঘেঁষতই না, বরং নাক ছিটকাত। আর এই জন্যই তো পরিবার থেকে থাকতেন দূরে দূরে। আর তিনি থাকেন এইখানে। মর্গের বাইরে কত শত রিপোর্টার জমত, কত ধরনের ইন্টারভিউ নেওয়ার লোকজন থাকতো। রাত নাই বিরাত নাই, আর ফরমালিনের অভাব প্রায় সময় দেখা দিত। অর্পণদার 2 জন সহকারী ছিল। প্রথমে একজন ছিল, সে চলে গেছে। তিনি যে কোয়ার্টারটায় থাকতেন তার বিবরণ দিলে এরকম ভাবে দাঁড়ায় যে এই কোয়ার্টারের পাশ দিয়ে একটা পানির ট্যাঙ্ক আছে। সেটা খুব বেশি উঁচু পানির ট্যাঙ্ক না, পাকা, কিন্তু সেটা দিয়ে উঠার মতো রাস্তা আছে, লোহার স্টিলের গ্রিল আছে। সেখান থেকে কোয়ার্টারে পানি যেত। ওই কোয়ার্টারে আরো শ্রেণীর সরকারি কর্মচারীরা থাকতো। সেটা একটু উঁচু ছিল। তার পাশেই তাদের 2 তলা কোয়ার্টার, খুব বেশি বড় না। এটা অনেকটা পানির ট্যাঙ্কির সাথে অ্যাটাচ করা। নিচ তলায় কেউ থাকতো, যাদেরকে তিনি কখনোই দেখেননি, কারণ তার পেশার এমন একটা নিয়ম যে টাইমগুলো আসলে কখনো সাধারণ মানুষের কাজের সাথে ম্যাচ করতো না। আর 2 তলায় তারা থাকতো।
সিঁড়ি ছিল বাইরে দিয়ে, ভেতর দিয়ে ছিল না। 2 তলার একটা কামরায় সে থাকতো, আর এক কামরায় থাকতো 2 জন অ্যাসিস্ট্যান্ট। একজনকে গভর্নমেন্ট টাকা দিত, আর একজন তার টাকা থাকা আরেকজনকে দিতেন, শেয়ার করতেন যাতে তার কাজটা তিনি করে দেন। সবই তো ছিল, দুর্নীতি তো সব জায়গাতেই। যাকে সে অনেক আগের কথা। নর্মাল একটা সাদা শার্ট আর ধুতিই ছিল তার পরনের সঙ্গী। তা দেখলে বোঝা যেত যে তিনি আসলেই পেশাদার একজন ডোম। তার কয়েক পুরুষের এই কাজ হচ্ছে এই লাশ কাটা, যার কাছে ছাত্রছাত্রীরাও লাশ কাটা দেখতে আসতো। নিখুঁতভাবে তিনি কাটতেন লাশ। আবার আসতো নবীন ডোমরাও, তবে ডোমদের জীবনটা আর সাধারণের মতো না। সমাজ তা তাচ্ছিল্যের সাথে দেখত, কথা বলতে চাইতো না, ভয় পাইতো, কারণ তারা লাশ কাটে। আর যেই পরিবেশ, তাতে মানসিকভাবে বিকৃত হওয়ার চান্স অনেক বেশি, 100 ভাগ। তার একজন অ্যাসিস্ট্যান্ট আসে তার কাছে, অনেকদিন আগের কথা। সে 1 বছরের মতো ছিল। শেষ পর্যন্ত তাকে বের করে দেওয়া হয়, কারণ তার স্বভাব ছিল খারাপ। বাজে বাজে কাজ করত। মহিলার লাশ আসলে মহিলাদের লাশের বাজে জায়গায় হাত দিত। রাতের বেলায় তিনি প্রায় এসব করতেন, বিধায় একদিন ধরা খেয়ে যান। পরে বের করে দেওয়া হয়। পরে যদিও সেই ডোমটা মারা যায়, ট্রেনে কাটা পড়ে, সেটাও আদৌ জানা যায়নি। এবং তা অর্পণদার একটা ইচ্ছা যে তার শরীরের পোস্টমর্টেমটা কে করেছে এটা জানলে ভালো হতো, এবং জানা যেত যে আসলে তিনি কোন জায়গা থেকে পয়দা হয়েছে। এটা জানলে আরো বেশি ভালো হতো আর কি। এটা অর্পণদার কথা। রাতের বেলা ভয় একটু বেশি শুরুতে কাজ করতো অর্পণদার। কাজ করতো তিনি, কিন্তু রাতের বেলা বেশ ভয় লাগতো। পরে চলে যায় কম দামি মদ খেতে খেতে। রবিবারের মদটা খাওয়া হতো অন্য দিনে। বডি কাটা হতো রাতে, বেশির বডি কাটা হতো রাতে। দিনের বেলাও কাটা হতো, কিন্তু কাটতে ইচ্ছা হতো না। অন্ধকার রুমেও চোখ বন্ধ করে নাকি লাশ কাটার অভ্যাস তার আছে। অন্ধকার রুম বলতে সেখানে টিমটিমাটি মোমবাতি জ্বলার মধ্যে দিয়েও তিনি লাশ কাটতে পারতেন, গন্ধের মধ্যে লাশ কাটতে পারতেন। লাশ কাটা শিখেছেন তিনি তার বাবার কাছ থেকে। যাকে একটা লাশের কথা না বললেই না। নামটা এমন, আসলে নাম তো দেখাই হয় না। লাশ আসে, ধাপ করে কেটে ফেলা হয়, পরের নামটা ডক্টর লেখে সেটা একটা বয়ামের মধ্যে রেখে দেয়। নাম মনে থাকে না এগুলা। তো এটা অনেকদিন আগের কথা, 1991 সালে। লাশটা আসছিল হাওড়া থেকে। 17 কি 18 বছরের একটা মেয়ে হবে। প্রেমে ব্যর্থ হয়ে বিষ খেয়েছিল। মেয়েটা এত সুন্দর ছিল দেখতে, যে মেয়েটাকে কাটতে যে নাকি তার অবস্থা খারাপ হয়ে গেছিল। তার শরীর আর মন সায় দিচ্ছিল না লাশটা কাটার জন্য। ডক্টর এসে প্রায় অনেকক্ষণ যাবত চিৎকার করার পরে চাকরি হারানোর ভয়ে তার কাটতে হয় লাশটা, কিন্তু কাটতে মন চাচ্ছিল না। যাই হোক, যদিও মাফ চেয়ে লাশটা তিনি কেটেছিলেন। লাশ কাটার আগে যেমন প্রত্যেকটা কাজের শুরুতে প্রণাম করা একটা জরুরি ছিল, লাশটাও তার একটা কাজ, রুজি রোজগার। তিনি লাশটাকেও প্রণাম করে তার বডিটা কাটা শুরু করে। এটা অভ্যাস তার। কিন্তু অর্পণদা লাশ কাটার আগে দিয়ে মেয়েটার সৌন্দর্য এমনভাবে তিনি দেখতে থাকেন, মেয়েটা তো সুন্দর, তিনি ভুলেই গেছিলেন আসলে প্রণাম করতে হবে। প্রণাম করে নিতে ভুলে গেছিলেন, এবং এতটাই মগ্ন ছিলেন যে লাশটা তিনি কাটতে চাইছিলেন না। পরে তো চাকরি চলে যাবে, এই ভয়ে সেই লাশটা তিনি কাটেন। লাশ কাটার পর এবার একদিন চলে যায়, এর মধ্যে কাজ হয়, লাশটা কর্নারে থাকে। যখনই তিনি ঢোকেন তখনই লাশটাকে দেখেন। একদিন হয়ে যায়, কিন্তু লাশ নেওয়ার, নর্মালি এতক্ষণ লাশ রাখার চান্স হয় না এখানে, কিন্তু তারপরও লাশটা রাখার পরে এই লাশটা নিতে কেউ আসছিল না। অনেকক্ষণ থাকার পর যখন গন্ধ ছড়াবার উপক্রম, তিনি ফরমালিন দিয়েছিলেন বিধায় লাশটা থেকে গন্ধ তখন বের হচ্ছিল না, লাশটাও নীল হয়ে গেছিল, কিন্তু কেউ আসছিল না লাশটাকে নেওয়ার জন্য। যাই হোক, একটা দায়িত্ব। আর মেয়েটাকে যেহেতু তিনি প্রণাম করে নিয়েছেন, মেয়েটাকে প্রতি তার একটা মায়া কাজ করছিল। তো লাশ কাটার পর তিনি, যেহেতু আর মেয়েটা ছিল মুসলমান, তো কবর দেওয়ার মতো লোক পাওয়া গেল না। মুসলমান লাশ কবর দেয়া যাবে কি করে?
আর পুলিশেরও খবর নাই যার কাছ থেকে বলে লাশটাকে নিয়ে একটা দাফনের ব্যবস্থা করা যেতে পারে বা কিছু। পরে ডাক্তারকে জানিয়ে তারা বের হয়ে যায়, তার 2 অ্যাসিস্ট্যান্ট সহ। পুলিশেরও খবর নেই, অনেক সময় নাই, অনেক সময়টা চলে গেছে। এত কেস আর খবর নেওয়ার হয়তো বা চান্সই হতে ছিল না, আত্মীয় স্বজন নেই, তো তারা কবর দেওয়ার নিয়মও তো জানে না। তারা এরকমভাবে বিভিন্ন, পরে যেহেতু প্রণাম করা দরকার, তিনি প্রণাম করে লাশটা নিয়ে রওনা হন মসজিদ টু মসজিদ হুজুর খোঁজার। এত কাছাকাছি মসজিদ তো পাওয়া যায় না। এদিকে রাত 4টায়, এই মানে যখন পরের দিন রাত 4টায় রওনা দেয় এই লাশ নিয়ে, এটা নিয়ে যেতেও ভয় লাগছিল। পরে ফজরের আজান শুনে একটা মসজিদে তিনি থামেন। তারা একটা ট্যাক্সিতে ছিল। সন্ধ্যায় কাটা লাশ, এতক্ষণে গন্ধ বের হবার মতো উপক্রম। অনেকক্ষণ অপেক্ষা করার পর নাকি তিনি এখন একজন ইমামকে পান। তো ইমাম আসলে বলেন যে আপনারা তো মসজিদ টু মসজিদ ঘুরছেন, তিনি শিখিয়ে দেন যে এই মসজিদে যদি এসছেন বলেন না যে বিষ খাওয়া লাশ, না হলে কবর দিতে দিবে না এলাকার লোকজন। পাশে একটা গোরস্থান আছে, সেখানে দেওয়া যাবে। এটা অনেক দূরে। পরে লোকজনের সাহায্য নেওয়া হয়, একজন মহিলা ডেকে এনে লাশটার গোসল করানো হয়। ভোর আবার উপক্রম, মহিলা গোসল করাতে চাইছিল না, সেই মহিলাও কান্নাকাটি করছিল। পরে একটা পর্যায়ে রাজি করিয়ে মহিলাকে বলা হয়, টাকা পয়সা দিয়ে, কিছু টাকা দিয়ে মহিলা গোসল করান। ভোর আবার উপক্রম হয় এবং একটা সময় কবরে নামানো পর্যন্ত তারা লাশের কাছে ছিলেন। এরপর তারা ফেরত আসে। কাজের ফাঁকে আর মদের ভেতর নিজেকে আঁকড়ে ধরে রাখার কারণে মেয়েটাকে অনেকটা ভুলতে বসেছিলেন তিনি চাইছিলেন না মেয়েটা তার মাথা থেকে মেয়েটা সরে যাক। কয়েকদিন যাবার পর তিনি আসলে ভুলেই যান। প্রায় 15 দিন পর একদিন রাতে স্বপ্ন দেখেন। রাত বলতে 10টার দিকে মর্গের ভেতরে তন্দ্রা লেগে গেছিল। স্বপ্নে তিনি দেখেন সেই মেয়েটা তার কাছে এসছে। মেয়েটা বলছিল, আমার নাম সুরাইয়া, বাবা আপনি আমাকে মা ডেকেছেন, আপনি আমাকে কবর দেওয়া পর্যন্ত ছিলেন, আপনাকে অনেক অনেক শুকরিয়া। এটা তিনি হিন্দিতে বলছিলেন। এটা হয়তো মায়া তিনি ভাবলেন। যখন তার ঘুম ভাঙে তখন তার একটা মায়া লাগতে থাকে। মায়াটাই মনে হয় গভীরভাবে তার ভেতর জন্মে গেছে। কয়েকদিন স্বপ্ন পর্যন্ত এসেছিল তার মেয়েটা তার জীবনে। আসলে মেয়েটাকে তার নিজের মেয়ের মতো তিনি ভাবছিলেন। প্রত্যেকবার নাকি কান্না করার পর ওই স্বপ্নের মাঝেই নাকি মেয়েটা মুখ তুলে হাসি দিয়ে চলে যেত। আর হাসি দিয়ে চলে গেলে যে কয়বার, যতক্ষণ তিনি দেখতে পেতেন ততবারই পেছনে তাকিয়ে থাকত। নিজের মেয়ের দিকে তাকালেও তিনি মেয়েটার কথা মনে করত। আসলে এসব কিছুই মায়ার জাল। একবার আটকে গেলে ছুটা যায় না। প্রায় অনেক দিন সময় লেগেছিল এই মায়া তার ছুটাতে, তার মন থেকে চলে যেতে। প্রায় 8 মাস পর একজন যুবক, মধ্যবয়সী একটা ছেলে আসে তার কাছে। অনেকক্ষণ যাবত নাকি মর্গের বাইরে সেই ছেলেটা দাঁড়িয়েছিল। তো তিনি জিজ্ঞেস করে, বিড়ি ফুঁকতে বাইরে যান, জিজ্ঞেস করে কি ব্যাপার বাবা? তো তিনি বলছে একটা মেয়ে আছে, মেয়েটা 8 মাস আগে 7 মাস আগে এরকম অবস্থা আসছিল, মেয়েটা বিষ খেয়েছিল। এরকম লাশ কি কেউ কেটেছে এই মর্গে? তো তিনি বিড়ি ফুঁকতে ফুঁকতে ভেতরে চলে যান উত্তর না দিয়ে। তো পরের দিন ছেলেটাকে আবারও দেখা যায়। ছেলেটা জিজ্ঞেস করে কেউ কি এরকম লাশ কেটেছে? তখন অর্পণদা না পেরে জিজ্ঞেস করে, কোনো ছবি আছে নাকি? কত লাশই তো কাটি, ছবি না দেখলে তো বলতে পারবো না, কারণ আমি ডোম প্রধান, এখানে লাশ আমিই কাটি। আমার সহকারী আছে, কিন্তু ওরা আমাকে আমি দেখে নিই তারপরে কাটে। তো চিনে ফেলবো, ছবি টবি থাকলে দেখান। তো তিনি যখন ছবি দেখানো হয় তাকে, তিনি সাথে সাথে মানে অল্প বোঝা যাচ্ছিল ছবির মধ্যে, কারণ ছবিটা বেশ পুরাতন ছিল। তিনি চিনে ফেলে, সাথে সাথে তিনি অবাক হয়ে যায়। তিনি বলে, আমি কেটেছি এই মেয়েটার লাশ। ছেলেটা তখন একটু কান্নাকাটির ভাব চলে আসে, বলে যে মেয়েটা কোথায় নিয়ে গেছেন, কোন জায়গায় মেয়েটাকে দাফন করা হয়েছে একটু জানেন আপনি, বলতে পারবেন? তিনি উত্তর না দিয়ে ভেতরে চলে যান। এরপরে আরো কয়েকদিন যায়। ছেলেটা প্রতিদিন আসতো এখানে। কোথায় রেখে গেছেন বলতে পারেন? কয়েকদিন পেছনে ঘোরার পর তিনি বলেন, মেয়েটাকে কেউ নিচ্ছিল না। পরে আমি আমার সহকারীদের নিয়ে ট্যাক্সি ভাড়া করে এদিক সেদিক ঘুরে একে কবর দেওয়ার ব্যবস্থা করি। ট্যাক্সিওয়ালা আমার পরিচিত, তাও এখান থেকে অনেক দূরে। পরে ছেলেটাকে দেখিয়ে দেওয়া হয়, কোথায় কবর দেওয়া হয়েছে বুঝিয়ে দেওয়া হয়। তিনি কাছে যান না।
যেতে যেতে জানা গেল ছেলের কাছ থেকে যে মেয়েটার পছন্দের ছেলে ছিল এই ছেলে। দুই পরিবারের কেউই মেনে নিতে চাইছিল না। ছেলেটা ছিল হিন্দু ধর্মাবলম্বীর, আর মেয়েটাকে মেনে নিচ্ছিল না কোনোভাবেই ওর পরিবার। ছেলেটা অনেক উঁচু পরিবারের, ছেলেটা বিরাদরির বাইরে যে মুসলিমও হতে চেয়েছিল, কিন্তু মেয়েটার এলাকার প্রভাবশালী হওয়ার কারণে সেটি হয়নি। আর মেয়ের বিয়ের আগের দিন মেয়েটা বিষ খেয়েছিল। মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। ছেলেটার কাছে শেষে এসে যখন জানতে চাইলো মেয়েটার নাম কি, মানে অর্পণদা জানতে চাইলো নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, মেয়েটার নাম কি বলেন তো? ছেলেটা বলল সুরাইয়া। তখন খানিকের জন্য তবদা লেগে গেল। সাথে সাথে অর্পণদা বাকরুদ্ধ হয়ে যান। কাউকে কিছু বলতে পারেন না, কাজে মন দিতে পারেননি বহুদিন। স্বপ্নে মেয়েটা সে তার নাম সুরাইয়া বলেছে। আর মেয়েটার লাশ যতদিন ছিল ওখানে কোনো কাগজে মেয়েটার নাম জানতে পারেনি, শুধু জানতে পেরেছিল যে মেয়েটা একটা মুসলিম মেয়ে। এর মাঝে বেশ কয়েকদিন চলে যায়, কোনো সমস্যা হয়নি, কিন্তু মেন্টাল সমস্যা, মানসিক সমস্যা, বিকারগ্রস্ত হওয়াটা খুবই স্বাভাবিক। এটা এই ক্ষেত্রে একদমই প্রযোজ্য বলা যায়। কারণ এই কাজগুলো তো আসলে স্বাভাবিক কাজ না, অনেকটা স্পিরিচুয়াল কাজের মতো। একটা লাশ আসলে স্ট্রেচারে পড়ে থাকা লাশটাকে কেটে কয়েক টুকরো করা, ভেতর থেকে টুকরোগুলো বের করে নিয়ে এসে ফরমালির মধ্যে চুবিয়ে রাখা, আবার সেটাকে সেলাই করে ফেলা, এই কাজগুলো কিন্তু একটু কঠিন, একটু কষ্টের। তো কিছুদিন পর একসাথে 3টা লাশ আসে মর্গের ভেতর। বোঝার উপায় নাই কোনটার হাত কোনটা আর কোনটার পা কোনটা, কারণ 3টা লাশই 3টা ছেলেরই বয়স অনেক অল্প, 12 থেকে 14 বছরের হবে। কিডন্যাপিং কেস সম্ভবত। লাশগুলো কাটা হবে গভীর রাতে, হতে পারে মানে এটাকে বলে কি, এটা বিক্রি করেছ, কিডনি বিক্রি করার কেস হতে পারে, অথবা বিক্রি করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল ছেলেগুলাকে, বা কোনো একটা কেস হবে আর কি। তো কিডন্যাপিং কেস সবাই ধরে নিচ্ছিল। লাশগুলো কাটা হবে গভীর রাতে, কারণ সেদিন লাশ কাটা ঘরে বেশ লাশ ছিল যেগুলো সরানো হচ্ছিল না, বিধায় এই লাশগুলোর কাটার সিরিয়াল পড়ে গেছিল। লাশের টুকরোগুলো ফরমালিনে রাখা হয়। 2টা লাশের মাথা শরীরের আছে, আর বাকি একটার মাথা আলাদা একদম। আর যে 2টা লাশের শরীরের সাথে মাথা আছে সেগুলো ঝুলছিল, কারণ সেগুলোকে জবাই করা হয়। হাত পা সব একত্রে রাখা একটা বস্তার ভেতর, কার হাত পা কোনটা জানেই না, বোঝাই মুশকিল। তো একটার তো পচে গেছে, কারণ একটা পাওয়া যায় নাকি ধান ক্ষেতের ক্যানেলে, ধান ক্ষেত বা কোনো একটা ক্ষেতের ক্যানেলে পাওয়া যায়, আর একটা পাওয়া যায় ড্রেনের কোনায়। পচন ধরে গেছে যেটা ড্রেনে পাওয়া গেছিল, বোঝা কোনোভাবেই পসিবল না। এখন এই লাশের পোস্টমর্টেম করার আগে মদের বোতল ছিল খালি, দোকান ছিল বন্ধ, জোগাড় হয়নি কোনোভাবেই। তো এভাবেই কাটতে হবে। কোনোভাবে হাত পা জোড়া দেওয়া হয়। একটার মাথা তো একেবারেই গেছে, চামড়া ঝুলে গেছে। কোনোভাবেই কোনোভাবে সেলাই করা হয়, যেমনটা কাঁথা বালিশ যেভাবে সেলাই করে সেভাবে, ওলট পালট ভাবে। পা উল্টে গেছে, ঝুলে গেছে, এরকম আর কি। তো একজন ডক্টর ছিল, সেও বমি করে দিয়েছে বিধায় তাকে আর ভেতরে রাখা হয় না, তিনি ভেতরে ঢুকছিল না। আর তখনই ইলেকট্রিসিটি চলে যায়। 3টার মধ্যে যেটা একটু কঠিন সেটা অর্পণদা কাটছিল, বাকি 2টা জোড়া দিচ্ছিল তার অ্যাসিস্ট্যান্টরা। মোমবাতির আলোতে অনেকক্ষণ কাটা গেল না, শরীর এলিয়ে আসছিল, ভারী ভারী লাগছিল। তো অর্পণদা রাত 2টা বাজে তখন ভেতরের কাজ শুরু করেনি, কারণ কাটার পরে ভেতরে আবার সেলাই দেওয়াটা, কাটার কেটে জিনিসটা নিয়ে সেলাই দেওয়াটা, আর একটা না 3টা। একটা পর্যায়ে গরম সহ্য করতে না পেরে তারা বাইরে যায় বিড়ি ধরাবার জন্য। বাতাস খেতে খেতে মনে হলো মর্গের পেছনে ঝোপের মধ্যে নাড়াচাড়ার শব্দ হচ্ছে। পেছনে 14 ফিট দেয়াল আর তার কাটা পেঁচানো। আর এই পরিবেশে জনসাধারণের প্রবেশ নিষেধ। এটা পেছন দিকটায়, এটা খুবই অল্প একটা জায়গা, উঠানের মতো, পেছনটা ঝোপঝাড় এবং কিছু পুরাতন বেড পড়া, এবং সেই জায়গাটার মধ্যে পুরাতন জিনিসপত্র রাখা, কিছু মেশিনারিজ জিনিসপত্র পুরাতন যেগুলি জং ধরে পড়ে গেছে। সেই জায়গাটার পেছনে বড় বড় কয়েকটা গাছ আছে আর জঙ্গলে ঘেরা, সেই শ্যাওলাগুলো জঙ্গলে ঘেরা সব মিলিয়ে। তখন
গরমও বেশ, তারপরেও এখানে কেউ ঢুকতে পারে এটা কম সম্ভব না। তো অন্ধকারে ঢুকতেই পারে এরকম চিন্তা তারা করে। তো তারা ওই ঝোপের কাছে কাছে যায়, চেক করে কেউ আছে কিনা। তো চাঁদের আলোয় পরিষ্কার 3টা ছেলেকে দৌড়ে ঝোপে ঢুকে যেতে দেখে তারা। তার অ্যাসিস্ট্যান্টরা 3টা ছেলে দেখেনি, কিন্তু দৌড়ে ভেতরে ঢুকছে এরকম শব্দ তিনি বুঝেছেন। তিনি খেয়াল করে দেখেন 3টা দেহের 3টা মাথা ঝুলে ঝুলে পড়ে যাবার মতো উপক্রম। 3টার উচ্চতা এবং সাইজ একই সাথে একই রকম, যেই 3টা লাশ ভেতরে আছে সেগুলার মতো। মদ যেহেতু খাননি সেহেতু এটা ভুল না, এই ইনফরমেশনটা ভুল না। তো তিনি ভেতরে যান। ভেতরে যে তিনি দেখেন তার 2 সহকারী অজ্ঞান হয়ে পড়ে আছে। একজন পড়ে আছে কলের পাশে, আরেকজন পড়ে আছে স্ট্রেচারের নিচে। আর 2টা যে লাশ সেখানে ছিল, সেই 2টা লাশের একটা মাটির মধ্যে পড়া, যেটা পড়া সেটাই তিনি কাটছিলেন। আর হাত পাগুলো সবারই 2-3টার হাত পাগুলোই যেসব কষ্ট করে তারা 2-3 ঘন্টা কষ্ট করে জোড়া দিয়েছে, কোনো মতে চেষ্টা করেছে, সেগুলো আবারও ছড়ানো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পুরো মর্গ জুড়ে। তিনি অনেক কষ্টে টেনে হিচড়ে ওদেরকে বের করেন মর্গ থেকে। আর মর্গের 2টা দরজায় তিনি তালা দিয়ে বের হয়ে আসেন। পরে যে ডক্টর ছিল সে আসলে তাকে বলেন যে কিছু একটা হয়েছে, কারণ তিনি মদ খাননি, কোনোভাবেই সম্ভব না স্টিচ করা লাশ এইভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে মর্গের ভেতর। তো ডাক্তারকে বলা হয় যে আপনার সাহায্য দরকার। পরে আরো 4-5 জন ডাক্তার এবং স্টুডেন্ট আসে। ভোরবেলা পোস্টমর্টেমের জন্য লাশ কাটা হয় এবং লাশগুলোর হাত পা ছড়িয়ে ছিটিয়েই ছিল, সেগুলো আর জোড়া দেওয়া হয় না। সেগুলো কোনো মতে জোড়া দেওয়া হয় সকাল 10টার দিকে এবং স্পেসিমেন নিয়ে সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয় এবং 3টা লাশ পরে পুলিশ নিয়ে যায়। কিন্তু একটা জায়গার ইনফরমেশন জানা যায়নি তখন পর্যন্ত, কারণ ওই যে 2 জন অ্যাসিস্ট্যান্ট ছিল তারা দুজনেই ওই হাসপাতালের বেডের মধ্যেই তারা অজ্ঞান অবস্থায় ছিল। পরে যখন জ্ঞান ফেরে, পরে তাদেরকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। তারা ছিল হাসপাতালের বারান্দায়। পরে ডিসচার্জ পেলে তারা যখন বের হয়ে আসে, রাতের বেলা যখন তারা তাদের কোয়ার্টারে যায়, তখন জিজ্ঞেস করে অর্পণ দা, এই তোমরা এরকম অজ্ঞান হয়ে পড়েছিল কেন? তোমরা দেখলাম আমার ফেলে দৌড় দিলা, অজ্ঞান হয়ে পড়েছিল কেন? তখন ওই 3 জনের মধ্যে ওই 2 জন অ্যাসিস্ট্যান্ট বলছে যে আপনি তো ওইখানে ঝোপের মধ্যে 3 জন মানুষ দেখছেন একই রকম দেখতে। আমরা যখন পোস্টমর্টেম করতে আবার পোস্টমর্টেম রুমে মর্গ রুমে আসলাম, মর্গের রুমে ঢোকার পর দেখি যে প্রত্যেকটা হাত পা কাটা, এগুলা সবগুলো স্ট্রেচারের উপরে নড়ছে। হাত যেগুলি আমরা জোড়া দিয়েছি সেগুলি নাড়াচাড়া করছে, হাতগুলোর আঙ্গুলগুলো নড়ছিল। আর লাশগুলোর চোখ তখন খোলা। যেই লাশটার মাথা একবারেই বোঝা যাচ্ছিল না, সেই লাশটার মাথার মধ্যে থেকে লাশটার মাথার ডান পাশে বাম পাশে নড়ছিল। আমরা এটা দেখে ভয়ে সে জায়গায় অজ্ঞান হয়ে যাই, চিৎকার দিই, আপনি আমাদের চিৎকার পান নেই? তখন অর্পণদা বলে, আমি কোনো কিছুই শুনি নাই, তোমাদেরকে রুমে ঢোকার পর দেখলাম তোমরা অজ্ঞান হয়ে আছো। পরে নাকি তারা হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর অনেকদিন যাবতই নাকি মর্গে কাজ করেনি, কারণ তাদের মানসিক সমস্যা ছিল। একটা পর্যায়ে তারা চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু অর্পণ দা কিন্তু চাকরি ছাড়েনি। তার জীবনের কয়েকটা ঘটনার মধ্যে এটা অন্যতম ঘটনা যে তিনি ঝোপের মধ্যে 3টা বাচ্চাকে যেতে দেখেন এবং পরিষ্কার দেখেন একই হাইটের 3টা বাচ্চা, যে 3টা বাচ্চা তখন তিনি মর্গের ভিতর রেখে বাইরে বেরিয়েছিলেন। এটা ছিল তার ঘটনা। এবং ফাইজুল ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ অসাধারণ ঘটনাগুলো আমাদের কাছে নিয়ে আসবার জন্য। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমিহাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা 2010 সালের একটি ঘটনা। ঘটনাটা ঘটেছিল রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি গ্রামের একটি কবরস্থানকে ঘিরে একটি ঘটনা। আর ঘটনাটা আমাকে পাঠিয়েছেন মুস্তাফিজুর রহমান ভাই। তো তিনি হলো এলাকায় মুস্তাফিজ নামেই পরিচিত। তো তিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন। তো এটা নাকি ঘটেছিল তার সাথে যখন তার বয়স ছিল 16 বছর। সেই সময় তার সাথে একটা ঘটনা ঘটে। তো তিনি সেই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন। আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার।
তো একদিন যে সময় ঘটনাটা ঘটে সেই সময় ছিল এটা হচ্ছে একটা বর্ষাকাল। তো তিনি ওই মুস্তাফিজ ভাই উনি তার বাবা মার সাথে তার আত্মীয়র বাসায় গিয়েছিলেন। আত্মীয় বলতে তার খালার বাসায় গিয়েছিলেন। তো যেহেতু খালার বাসায় গিয়েছিলেন, তো এরপরে দেখা যায় যে 2 দিন সে থাকে এবং থাকার পর এরপর হলো তার বাবা মা বাসায় চলে যায়, বাসায় চলে আসে। তো দেখা যায় যে মুস্তাফিজ ভাই তার হলো আরো খালাতো ভাই আছে, তো খালাতো ভাইয়ের অনুরোধে আসলে সে আরো 2 দিন থাকে তার খালার বাসায়। যেহেতু সে ছোট ছিল, নর্মালি 16 বছর বয়সে আমরা নর্মালি ছোটই থাকি, তো তিনিও সেই জন্য আর কি তার খালার বাসায় আরো 2 দিন ছিলেন। তো সারাদিন তিনি তার আহ, খালাতো ভাইদের সাথে খেলাধুলা করার পর তিনি হলো চিন্তা করেন যে যেহেতু আসলে তাকে বাড়ি ফেরা উচিত। তো তার খালা মানা করেছিল যে আজকে তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তুই কালকে সকালে যা। কিন্তু মুস্তাফিজ ভাই চিন্তা করলেন যে যেহেতু কালকে আবার স্কুল খোলা আছে এবং অলরেডি তিনি হলো 3 দিন স্কুল মানে স্কুল হলো যাননি। আর তাদের স্কুলে আসলে খুবই কড়া নিয়ম যে আসলে কোনো কেউ যদি হলো 1 সপ্তাহ ধরে স্কুলে না আসে তাহলে তাকে ফাইন করা হয়। আর সেই সময় আসলে ফাইনটা যেটা করা হইতো এবং তার পরিবার থেকে আসলে বহন করাটা খুবই টাফ ছিল। বলতে 2010 সালের দিকে যদি কোনো স্টুডেন্ট 1 সপ্তাহ যদি স্কুলে না আসে তাহলে তাদের কাছে 70 টাকা চার্জ করা হতো, বলতে জরিমানা করা হতো। একদিন স্কুল ফাঁকি দিলে 10 টাকা, তো দেখা যায় যে 7 দিন ফাঁকি দিলে 70 টাকা, এভাবে আর কি স্কুল জরিমানা করতো। তো এই কারণে দেখা যায় যে প্রত্যেকটা স্টুডেন্টই স্কুলে বেশ যেত আর কি। তো মুস্তাফিজ ভাইও যেহেতু কোনো ধরনের আবেদন করেন নাই স্কুলে যে তিনি আত্মীয় বাসায় যাবেন বা থাকবেন, এই কারণে অলরেডি আসলে তিনি তার খালা বাসায় গিয়েছিলেন হচ্ছে বৃহস্পতিবার। তো শুক্রবার তো এমনিতেই তিনি ছুটি পেয়েছিলেন সেই সময়। তো দেখা যায় যে এরপরে তিনি শনিবার, রবিবার, সোমবার 3 দিন তিনি হলো তার খালা বাসায় থাকেন। এই কারণে তিনি চিন্তা করেন যে যত বেশি থাকবেন আসলে তার জরিমানাটা তত বেশি ধরবে। এই কারণে তিনি সেদিন খালার বাসায় চিন্তা করলেন যে তিনি আর থাকবেন না, তিনি বাসায় চলে যাবেন। তো খালা বললো যে যাই হোক, বাসায় যদি চলে যাস তাহলে এক কাজ কর, রাতে খাওয়া দাওয়া করে চলে যা। তো তার খালার অনুরোধ তিনি ফেলতে পারেননি। এখানে বলে রাখা ভালো যে মুস্তাফিজ ভাইয়ের বাসা থেকে তার খালার বাসার দূরত্ব প্রায় 3 কিলোমিটার। দেখা যায় সে সময় আসলে আজকের মতো অটো বা কোনো বড় যানবাহনগুলো ছিল না। সে সময় একমাত্র যানবাহন ছিল হচ্ছে রিক্সা আর হলো সাইকেল, আর মাল টানার জন্য ছিল ভ্যান গাড়ি। তো তিনি যখন তার হলো খালার বাসায় খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দেশে রওনা দেন তখন প্রায় রাত 8টার মতো বাজে। তো তার হলো একটা খালাতো ভাই তাকে প্রায় 1/2 কিলোমিটার পর্যন্ত এগিয়ে দেয় কথা বলতে বলতে। তো এরপর তিনি হলো মেইন রাস্তা ধরে বাসার দিকে রওনা দেন। তো সেই সময় রাত 8টার দিকে বেশ মানুষ চলাচল করতেছিল। ওটা হলো গ্রামের রাস্তা হলেও দেখা যায় যে মানুষ বেশ পাওয়া যায় এবং কারো না কারোর সাথে আর কি বাসায় যাওয়া যায়। তো তিনি চিন্তা করলেন যে রাস্তায় তো রিক্সা বা কোনো ধরনের ভ্যান তো পাওয়াই যাবে। কিন্তু দুঃখজনকভাবে সেদিন তিনি প্রায় আধা ঘন্টা ধরে বসেছিলেন একটা জায়গায়, একটা দোকানের কাছে। কিন্তু সেদিন কোনো ধরনের রিক্সা বা ভ্যান কোনো কিছুই তিনি পাচ্ছেন না। তো এক প্রকার তিনি বিরক্ত হন যে তিনি তো প্রায় 1 কিলোমিটার কাছাকাছি রাস্তা অলরেডি চলেই এসেছেন, আর তো মাত্র 2 কিলোমিটার। এই আধা ঘন্টা যদি আমি বসে না থেকে যদি বাড়ির দিকে রওনা দিতাম তাহলে তো এতক্ষণে আমি বাসায় পৌঁছাতাম। তো যেই চিন্তা সেই কাজ, তিনি চিন্তা করলেন যে এখানে বসে থাকা মানে আসলে শুধু শুধু বেকার সময় নষ্ট করা। তো এই কারণে তিনি চিন্তা করলেন যে তিনি পায়ে হেঁটেই বাসায় পৌঁছাবেন। তো তিনি হলো পায়ে হেঁটে বাড়ির দিকে যাওয়া শুরু করেন। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে তার বাড়ির কাছাকাছি প্রায় তিনি চলে এসেছেন। আধা ঘন্টা হাঁটার পর তিনি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছেন। আর মেইন রোড থেকে তার বাড়ি যাওয়ার রাস্তা, যেটা গ্রামের ভিতর দিয়ে চলে গেছে, সেই রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ বলতে কয়েকটা বাঁধঝড় আছে এবং সেই সাথে 2টা কবরস্থানও আছে। একটা কবরস্থান সব থেকে অনেক বড় একটা কবরস্থান, পুরো গ্রামের একটা সব থেকে বড় কবরস্থান, এবং একটা ছোট্ট আর কি কয়েকটা কবর মিলে একটা কবরস্থান। তো এই রাস্তাটা 2টা কবরস্থান এবং কয়েকটা হলো বাঁশ ঝড় পাওয়া যায়।
সে সময় রাস্তার সাইডে বাঁশঝড়গুলোই বেশি ছিল। তো বিশেষ করে যখন ওই বাঁশঝড়গুলো নিচ দিয়ে আসলে হাঁটা হয়, আসলে ওই চাঁদের আলোয় যে ছায়ার ভিতরে অন্ধকারের ভিতর দিয়ে হাঁটলে শরীরের ভিতর দিয়ে যেন একটা অন্যরকম শিহরণ জাগে। তো সেই মেইন রোড থেকে মুস্তাফিজ ভাইয়ের বাসা প্রায় গ্রামের ভিতরে ছিল। তো সেখানে প্রায় 1/2 কিলোমিটার মেইন রোড থেকে, একদম পাকা রাস্তা থেকে তার বাড়ি হলো কাটায় কাটায় 1/2 কিলোমিটার। আর এই 1/2 কিলোমিটারের মধ্যেই এই দুইটা বড় কবরস্থান আর কয়েকটা বাঁশঝড় আছে। তো এই রাস্তাগুলো তার একদম মুখস্থ ঠোঁটস্থ, কারণ তিনি নিয়মিতই এই রাস্তাগুলো দিয়েই স্কুলে যাওয়া আসা করেন, মেইন রোডের সাথেই স্কুল। তো দেখা যায় যে এটা তার মুখস্থ ঠোঁটস্থ। তো তিনি আসলে যখন হলো সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি হাঁটার সময় পিছনে অনুভব করেন যে তার পিছনে কেউ একজন হেঁটে আসতেছে। তো তিনি এটা প্রথমে ভাবলেন যে এটা তার মনের ভুল। তো তিনি হলো ওই প্রথমে ছোট কবরস্থানের কাছে তিনি চলে এসেছেন, এবং আসার পর তিনি একটা জিনিস দেখে থমকে দাঁড়ান। তিনি দেখতে পান যে সেই ছোট কবরস্থানটায় একটা লোক দাঁড়িয়ে আছে এবং সে হাত তুলে দোয়া করতেছে। লোকটা শরীরে সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি পরা, এবং দাড়ি আছে। দাড়িগুলো সাদা নয়, কালো। দেখা যায় যে তার বয়স আনুমানিক 50-55 বছর হবে। এই ধরনের একটা লোক সেই কবরস্থানে দাঁড়িয়ে দোয়া করতেছে এবং চাঁদের আলো তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। তো প্রথমে এটা দেখে হঠাৎ করে তিনি দেখে ভয় পেয়েছিলেন, এবং মোটামুটি ভয় পেয়েছিলেন, এবং পরবর্তীতে যখন দেখেন যে একটা মানুষ আসলে কবরে দাঁড়িয়ে দোয়া করতেছে, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছে, তখন তার কাছে এটা নর্মাল মনে হয় এবং তিনি পাশ কাটিয়ে যেতে থাকেন। তো সামনে কিছুতে যাওয়ার পরেই কিন্তু সেই বিশাল বড় কবরস্থানটা। তো তিনি হলো যখন সেই কবরস্থানের কাছে আসেন, তিনি যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি আসলে মোটেও প্রস্তুত ছিলেন না। কারণ তিনি দেখার পরে যেন তিনি আসলে কোথায় আছেন তিনি নিজেও জানেন না। তিনি দেখেন যেই মানুষটাকে তিনি একটু আগে মোনাজাত করতে দেখেছিলেন একটা ছোট কবরস্থানে, সেই মানুষটাই এই বড় কবরস্থানে দাঁড়িয়ে একইভাবে একটা কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করতেছে। এটা দেখে তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান এবং তিনি কি করবেন বুঝতে পারতেছেন না। তিনি চিন্তা করলেন যে তিনি কি দৌড়ে দিয়ে বাসা যাবেন, তার কারণ এখান থেকে তো তার বাড়ি বেশি দূরে না, 2-3 মিনিট দৌড়ালেই সে তার বাড়িতে পৌঁছে যেতে পারে। তো যখনই সে মনস্থির করলো যে সে দৌড়াবে ভয়ে, ঠিক তখনই সেই লোকটা মুস্তাফিজ ভাইয়ের নাম ধরে ডাকলেন। এটা কে? কে আপনি? মুস্তাফিজ? তো যখনই মুস্তাফিজ ভাই তার নাম শুনলো, বেশ অবাক হয়ে গেলেন যে সে তো সেই লোকটাকে চেনে না, সে এর আগে কখনো দেখেইনি, তাহলে সেই লোকটা তার নাম জানলো কি করে? তো সেই লোকটা মুস্তাফিজকে উদ্দেশ্য বললো যে, মুস্তাফিজ কোথায় গিয়েছিলে? তো মুস্তাফিজ ভাই উত্তর দেয় যে, আমি খালার বাসা থেকে আসতেছি, আমি খালার বাসায় গিয়েছিলাম। তো সেই লোকটা তাকে অবাক করে দিয়ে বলে যে, আমার এদিকে আসো, আমরা আসলে দোয়া করি, একসাথে দোয়া করি, এই কবরের আত্মা শান্তির জন্য আসো, আমরা একসাথে দোয়া করি। তো এটা শুনে মুস্তাফিজ ভাই কি করবেন তিনি কোনোভাবে বুঝতে পারতেছেন না। তিনি কি সেই লোকটার সাথে যে দোয়া করবেন নাকি বাড়ির দিকে দৌড় মারবেন? তিনি এই চিন্তা করতে করতে যখন সেই লোকটার দিকে তাকায়, তিনি দেখেন যে সেই লোকটা তার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে, এবং সেই লোকটা বলতেছে, তুই কি দাঁড়িয়ে থাকবি না আমার কাছে আসবি? তো এটা শুনে মুস্তাফিজ ভাই যে এত পরিমাণ ভয় পেয়ে যান, তিনি বাড়ির দিকে যান প্রাণ দিয়ে দৌড়াতে থাকেন, এবং তিনি হলো বাড়ির উঠানে গিয়ে ধপাস করে পড়ে যান। তো মুস্তাফিজ ভাইয়ের মা সবেমাত্র খালি খাওয়া দাওয়া করে তিনি হলো ঘরের ভিতর বসে আছেন। তো হঠাৎ করে উঠানের মধ্যে ধপাস করার একটা কারো পড়ে যাওয়ার শব্দ শোনার কারণে তিনি বের হয়ে আসেন, এবং তিনি বের হয়ে এসে দেখেন যে তারই সন্তান মুস্তাফিজ ভাই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো এটা দেখে তিনি প্রচণ্ড পরিমাণ ভয় পান, মুস্তাফিজের মা প্রচণ্ড পরিমাণ ভয় পান এবং মুস্তাফিজ ভাইয়ের বাবাকে ডাকেন, এবং তারা দুজনেই
আসলে মুস্তাফিজ ভাইকে পরে আর কি পানি ছিটা দিয়ে হোক যেভাবেই হোক আর কি তাকে জ্ঞান ফেরান, এবং জ্ঞান ফেরানোর পর যখন মুস্তাফিজকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে, তখন মুস্তাফিজ ভাই সবকিছু বলে দেন যে এরকম এরকম ঘটনা। তো মুস্তাফিজ ভাইয়ের বাবা বুঝতে পারেন যে তার সন্তান আসলে অনেক ভয় পেয়েছে। তো এরপরে সেদিন আসলে মুস্তাফিজ ভাইয়ের শরীরে নাকি প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল, এত জ্বর যে রাতের মধ্যে একজন গ্রাম্য ডাক্তারকে নিয়ে আসা হয়। তো গ্রাম্য ডাক্তার ওষুধ দিয়ে চলে যান, কিন্তু সারা রাত মুস্তাফিজ ভাইয়ের শরীর থেকে জ্বর নামতেছিল না। তো দেখা যায় যে মুস্তাফিজ ভাইকে জলপট্টি যেটা বলে আমাদের গ্রাম্য ভাষায়, মাথার মধ্যে কাপড় বা হলো কোনো কিছু ভিজিয়ে মাথার মধ্যে পানি ছেঁকা হয়। তো এই কাজটা মুস্তাফিজ ভাইয়ের মা সারা রাত করেন। তো সারা রাত করার পরে ফজরের পর মুস্তাফিজ ভাইয়ের শরীরের জ্বরটা নেমে যায়, এবং তিনি তার শরীরে জ্বরটা একদম থাকে না। তো তারপরের দিন মুস্তাফিজ ভাইয়ের বাবা একজন হুজুরকে নিয়ে আসেন, তাদের এলাকার একজন হুজুরকে নিয়ে আসেন, এবং হুজুর জানান যে আসলে মুস্তাফিজ ভাই যে মানুষটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সেটা আসলে কোনো সাধারণ মানুষ ছিল না, ওটা ছিল একটা জিন। তো সেই জিনটাই আসলে মুস্তাফিজ ভাইকে দেখেছিল যে দোয়া করার জন্য, আর মুস্তাফিজ ভাই আসলে তার কথা না শুনে দৌড় দিয়েছে। তো এই কারণে আসলে সেই জিনটা তার প্রতি একটু ক্ষিপ্ত হয়েছে, এই কারণে এই সমস্যাটুকু হয়েছে। তবে চিন্তা করবেন না, আমি দোয়া দরুদ পড়ে দিচ্ছি, আর কি কি করতে হবে এগুলো বলে দিচ্ছি, এগুলো করলেই আশা করি সেই জিনটা আর কোনো ক্ষতি করবে না। তো পরে সেই হুজুর জানায় যে আসলে এই জিনটা ওই কবরস্থানেই থাকে, আসলে যারা রাতের মধ্যে একা এদিকে আসে তাদেরকে নাকি ভয় দেখায়, এবং তাদেরকে মানুষ রূপে দেখা দেয়, এবং তাকে অনেক সময় দোয়া করতে বলে, এবং তারা যখন দোয়া করে তো নর্মালি হলো সে তাদেরকে আর কখনো দেখা দেয় না বা ক্ষতিও করে না বা ভয়ও দেখায় না। কিন্তু আসলে আপনার ছেলে ভয় পেয়ে বাড়িতে দৌড় মেরে এসেছে, এটাতে আসলে সেই জিনটা একটু ক্ষিপ্ত হয়েছে, যার কারণে আসলে তার এই আপনার ছেলেদের প্রতি তার একটু রাগ আছে। তো এরপরে সেই হুজুর হলো মুস্তাফিজ ভাইকে পানি পড়া দেন, এবং কিছু দোয়া হলো শিখিয়ে দেন, এবং বলেন যে এই দোয়াগুলো অবশ্যই সন্ধ্যার পর যদি কোথাও বাইরে যেতে হয় বা কোথাও থেকে আসতে হয়, অবশ্যই যেন কবরস্থানে আসার আগে যেন সে এই দোয়াগুলো পড়ে, তাহলে সেই জিনগুলো কবরস্থানে যে জিনগুলো থাকে সেই জিনগুলো আসলে তার কোনো ক্ষতি করবে না। তো এরপর মুস্তাফিজ ভাই বলেছেন যে এরপর থেকে নাকি তার সাথে আর এই ধরনের ঘটনা কোনো ঘটে নেই। ওই বাড়ির পাশে যে কবরস্থানটা আছে তিনি এখনো ওই রাস্তা দিয়ে অনেক যাওয়া আসা করেন, কিন্তু কখনোই তিনি আসলে এই ধরনের ভৌতিক ঘটনার সম্মুখীন হননি। তো এটাই ছিল মুস্তাফিজ ভাইয়ের ঘটনা, তিনি আমাকে এটা শেয়ার করেছেন। আমি চেষ্টা করেছি তার মতো করে আপনাদের ঘটনাটা শেয়ার করার। আমি জানি না ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, তো সবাই ভুল ত্রুটি হয়ে গেলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। এই ঘটনাটি আমি শেয়ার করব আপনাদের কাছে। এটিকে ঘটনা না বলে আমি বলবো এটি একটি ফোকলোর, এবং এই ফোকলোরটি বেশ পরিচিত একটা ফোকলোর। তবে এর আগে আনুষঙ্গিক কিছু কথা আপনাদের সাথে আমার শেয়ার করতে হবে বা আপনাদের সাথে আমার আলাপ করতে হবে, যেটি হচ্ছে ফোকলোর সম্পর্কিত। ফোকলোর, মিথ বা লেজেন্ড এগুলো কিন্তু এক একটা অঞ্চলে প্রচলিত কথা। যেমন ফোকলোর লোকগাথা, এই লোকগাথা মানুষের মুখে মুখে চলে আসছে, এবং এটার অ্যাকচুয়ালি কোনো ভেরিফিকেশন হয় না, নিদার মিথেরও হয় না, আবার এই ফোকলোরও হয় না, লেজেন্ডও কাইন্ড অফ লাইক দ্যাট, মানে মানুষের মুখে প্রচলিত কথা। কোনো একটা ঘটনা, কোনো একটা কিছু ঘটেছিল এবং মানুষের মুখে মুখে এটা প্রচলিত হয়ে গেছে। তো এরকম অনেক ঘটনা কিন্তু আছে, এবং অনেকে অনেক কিছু এটার সাথে মিথ যেটা আছে তার সাথে কিন্তু প্রচলিত অনেকে অনেক কিছু দেখেও থাকেন। যেমন পৃথিবীর বিভিন্ন অংশে আমরা যারা নর্থ আমেরিকাতে দেখি, সেখানে দেখি আমরা সাসকোয়াচ নিয়ে কথা প্রচলিত আছে, ডগম্যান নিয়ে কথা প্রচলিত আছে। তো এগুলো কিন্তু নর্থ আমেরিকাতে অনেক অঞ্চলে প্রচলিত,
মিথ, ফোকলোর যাই বলেন না কেন, বা লেজেন্ড, কারণ অনেকের কাছে কিন্তু অনেক মানে স্পেশাল এইরকম ঘটনাও আছে যে এরকম কিছু ঘটেছিল এখানে। তো নর্থ আমেরিকাতে কিন্তু এগুলো প্রচলিত কথা। সেখানে বেশ কিছু কথা প্রচলিত ছিল, যেমন সেখানকার অনেকে বিশ্বাস করতেন ইন্ডিজিনাস আমেরিকান যারা ছিলেন, যারা নেটিভ আমেরিকান, এদের মধ্যে বা যারা ট্রাইবাল চিফ ছিলেন অনেকেই উলফে পরিণত হতে পারতেন। এই কথাটা কিন্তু প্রচলিত। সেখানে আপনি বিভিন্ন ইন্ডিজিনাস আমেরিকান কমিউনিটিতে যান, মানে যাদেরকে ইন্ডিয়ান বলা হয়, মানে ভুলক্রমে ইন্ডিয়ান বলা হয়, অ্যাকচুয়ালি এগুলো নেটিভ আমেরিকান। তাদের সেই যে বিভিন্ন গ্রুপ আছে যারা থাকতেন সেরিনো বা অন্যান্য অনেক জায়গায় এরকম, বা অ্যাপাচি অনেকে আছে, তাদের মাঝে অনেকের মধ্যে এই ধরনের কিন্তু বিশ্বাস প্রচলিত ছিল, এবং এগুলোকে তারা অনেকে সিক্রেট বলতো। এবং এই কারণেই আপনারা তাদেরকে তাদের বিভিন্ন কমিউনিটিকে জিজ্ঞেস করলে তারা অনেকে এখন বলে, এখন অনেকটা ওপেন হয়ে গেছে, তারা অনেকে এরকম কথা বলে। এছাড়াও কিন্তু আপনি শুধু নর্থ আমেরিকা না, আপনারা আরও বাইরে যান, যদি আপনারা ইস্টার্ন ইউরোপে যান, সেখানে কিন্তু ভ্যাম্পায়ার সম্পর্কে কথা প্রচলিত আছে। এমনকি হেইটি বা ক্যারিবিয়ান আইল্যান্ডে জম্বি সম্পর্কেও প্রচলিত আছে কথা। তো এই ব্যাপারগুলো বলার কারণ হচ্ছে আজকে যে ফোকলোরটা আপনাদের সাথে শেয়ার করব, এটা আমাদের পিওর বাংলাদেশি একটা ফোকলোর। বাট এইখানে এই যে মানুষের অন্য কিছুতে পরিণত হওয়া, সেটার সাথে সম্পৃক্ততা আছে। যেমন আমেরিকাতে এটাতে ইজিলি বলা হয়, নর্থ আমেরিকাতে বলে স্কিন ওয়াকার। স্কিন ওয়াকার কি? শেপ শিফটার। ওখানে এখনও মানুষ যখন কোনো পাহাড়ি এলাকার ফরেস্টে অথবা কোনো অ্যাবান্ডন মাইনের কাছে ক্যাম্পিং করতে যায়, তারা এখনও বিশ্বাস করে আশেপাশে শেপ শিফটার্স বা স্কিন ওয়াকার্স আছে। স্কিন ওয়াকার্সের মেইন বিশ্বাসটা হচ্ছে যে এরা যে কোনো শেপ শিফট করতে পারে, যে কোনো রকম রূপ নিতে পারে। তো এরকম একটা ফোকলোর আমাদের দেশেও খুব প্রচলিত কোন একটা এলাকায়, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করব। তবে তার আগে আনুষঙ্গিক যে কথাগুলো বললাম তার মাঝে এটা একটা অংশ, আরেকটা অংশ হচ্ছে আমি নিজে সেই জায়গাটায় গিয়েছিলাম, কাছাকাছি একটা জায়গায়, সেখান থেকে আসলে মূল ঘটনা সম্পর্কে আমি জানতে পারি ফার্স্ট। তো সেই অংশটুকুতে চলে যাই। প্রথম অনেক আগের ঘটনা। তো আমি আমার নানার সাথে খুব ঘুরতাম, নানার খুব ক্লোজ ছিলাম। তো নানা তখন গ্রামের বাড়িতে গিয়েছেন তার কিছু নিজস্ব কাজকর্ম করার জন্য। সেখানে গ্রামে তার নিজস্ব জমি জমা এগুলো নিয়ে কিছু কাজকর্ম করবেন। তো আর কেউ থাকতো না বাড়িতে, তখন সেই বাড়ি খালি এবং তালা মারা। তো নানা গিয়েছেন, নানা আমাকে রেখে গিয়েছেন আমার মামার বাড়িতে। আমার বড় মামা ছিলেন সেখানকার ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টসে। তো যাই হোক, ওনার বাসায় রেখে গেছিল আমাকে, বলছিল যে ওখানে থাক, আমি গ্রামে যাই একা। তো আমি আসলে খুব বোর্ড হয়ে গেছিলাম ওখানে। এক রাত থেকে আমি পরদিন সকালে রওনা দিয়ে দিই সেখান থেকে, দিয়ে গ্রামে চলে যাই বা নানার গ্রামে একেবারে চলে যাই। নানা তখন নাই বাসায়। হাঁটতে হাঁটতে খুঁজে বের করি বাসা কোনটা ছিল, সেই গিয়ে সেখানে দেখি এক বয়স্ক ভদ্র মহিলা রান্নাবাড়া করতেছে। এবং তিনি আমাকে যখন শুনেন যে আমি ওনার নাতি, আমার নানার নাতি, তখন তিনি আমাকে অনেক সমাদর করে বসতে দেন, আরও মানুষকে ডেকে নিয়ে আসেন এবং তারা মোটামুটি সমাদর করেন। এর মাঝে নানা চলে আসেন, নানা এসে আমাকে বকাঝকা করেন আমি কেন একা একা আসছি এত দূর। তো যাই হোক, তারপর তো দুই নানা নাতি খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো সময় পার করলাম। দুপুরের দিকে আমি একটু ঘুমিয়ে যাই, শুয়ে পড়ি, টায়ার্ড হয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে শুনি যে আমার নানা নাই, নানা বাসার থেকে বাইরে এসে কোথাও আসে না। তো তখন আমি জিজ্ঞেস করতেছি বয়স্ক মহিলাটাকে যে আমার নানা কোথায় গেছে। তিনি বললেন যে উনি গেছে চরে আপনার নানার জায়গা জাগছে, ওগুলো দেখতে গেছেন। ওইখানে যারা লিজ নেয়, কাজ করে আর কি, তাদের সাথে বোঝাপড়া করতে গেছেন, তারা ওই ফসল দেয় না ইত্যাদি ইত্যাদি এরকম। তো আমি বসেছিলাম অনেকক্ষণের মাঝে বিকাল গড়ায় গেছে, একেবারে সন্ধ্যা হয়ে আসছে। আমি মহিলাকে বললাম যে নানা আসে না কেন? বলে আপনার নানা আসতেছে না কেন বুঝলাম না, এখন তো এটা তো মানে চিন্তার বিষয়, চরে এরকম যাওয়াটাও ঠিক না, মানে এরকম, আর এখন রাত হচ্ছে, ওনারা কে আনবে, উনি কিভাবে আসবে? না, আমি খুব টেনশনে পড়ে গেলাম। আমি নিজে হাঁটা দিলাম নানা কোথায় গেছে দেখার জন্য। মহিলার কাছ থেকে আমি একটু মানে লোকেশন নিয়েছিলাম যে নদীর পাড়ে কোন দিক দিয়ে চরে যায়। তো সেখানে একটা জায়গায় গেলাম, তখন একেবারে বিকাল গড়ায় গেছে, মানে একেবারে সূর্য প্রায় হেলে গেছে। তখন সূর্য আলো কিন্তু প্রায় নাই, মানে একদম হেলে গেছে, সূর্য দেখা যাচ্ছে না। তো নদীর পাড়ে দাঁড়ালাম, দেখি নৌকা টোকা কিচ্ছু নাই। এবং এই নদীটার নাম হচ্ছে মধুমতি নদী। এবং এই মধুমতি নদী ওই জায়গাটায় মোটামুটি একটু সংকীর্ণ, মাঝখান দিয়ে দূরে চর আছে। নদী করে কি ভেঙে যায় এক পাশ থেকে, আবার এক জায়গায় ওঠে আর কি, চর ওঠে এরকম। তো এরকমই বিশাল এক চর জায়গায়, এবং নদীর থেকে চরের মোটামুটি ভালোই দূরত্ব।
এবং সেখানে দেখলাম কোনো নৌকা নাই। একটু পরে একটা লোক, তিনি দেখলাম আসতেছে নদীর উপর দিয়ে, এবং তিনি দুইটা কলা গাছকে কিলক মেরে, মানে দুই কলা গাছের মাঝখানে এরকম বড় কিলক, মানে বড় মানে লাঠির মতো ঢুকায় একটা ভেলার মতো বানাইছে, এবং সেই ভেলাটাকে সে বেয়ে বেয়ে আসতেছে। ভেলার বেয়ে আসার জিনিসটা হচ্ছে একটা টিনের কৌটা বা রঙের ডিব্বা টাইপের, সেটাকে সেরকম চ্যাপটা বানায়, সেটা দিয়ে বেয়ে বেয়ে আসতেছে। তো আমি দাঁড়ায় থাকতে থাকতে দেখলাম লোকটা একসময় পাড়ে চলে আসলো নদীর, এবং এসে কলা গাছটাকে মানে আটকালো নদীর পাড়ে রেখে তিনি উঠে গেলেন, উঠে চলে যাবেন। তা আমি যে শুনলাম, ভাই এখানে কি নৌকা টোকা নাই? বলে না। আমি বলে ওই পাশে যাওয়ার উপায় কি? চরে বলে এই ভেলার ছাড়া আর কিছু নাই এখন আর কে? তাই বললাম আমি নিতে পারি এটা। যান, পারলে যান। তা আমি কোনো কথা না বলে ওই সময় খুব দুঃসাহস ছিল, আমি সাঁতার জানতাম না। আমি ভেলায় উঠে পড়লাম, মানে দুই পাশে দিয়ে ভেলার মাঝখানে চড়ে বসলাম। ওটার পরই দেখলাম ভেলা মোটামুটি পানির আধ হাত নিচে ডুবে গেল আমাকে নিয়ে, মানে আমার শরীরের কোমরের একটা অংশ পানির নিচে, 2 পা পানির নিচে, আর হাতে সেই ইটা নিয়েছিলাম ধরে, সেই বৈঠার মতো যেটাকে ইউজ করতেছিল সেটা। তো সেটা নেওয়ার পর আমি চিন্তা করতেছি, এখন তো আসলে আমার কোনো উপায় নেই, আমি আসলে পিছেও ফিরতে পারতেছি না। উঠে পড়ার পর মোটরসাইকেলের মতো উঠে বসছি কলা গাছের ভেলায়, পিছনে ফেরার আর উপায় নেই। এদিকে আলো কমে যাচ্ছে, একটা মানে খুব বিপজ্জনক অবস্থা। ওই লোক কিন্তু হেঁটে চলে গেছে, কেউ নাই আশেপাশে। নদীর মধ্যে, আমি নদীর কর্নারে। তা আমি কি করলাম, আল্লাহর নাম নিয়ে জাস্ট বাওয়া শুরু করলাম হাত দিয়ে। ওইটা বাইতে বাইতে একসময় দূরে চলে আসলাম পাড় থেকে, নদীর মাঝামাঝি চলে আসছি। তখন বেশ ভয় লাগতেছে, কারণ আমি সাঁতার জানি না, আর নদীর বড় বড় ঢেউ, মানে বেশ মোটামুটি ভালোই ঢেউ ছিল, এবং নদী বেশ গভীর, বোঝা যাচ্ছে কাকচক্ষু জল নদীতে। তো যাই হোক, এইভাবে বাইতে আল্লাহর নাম নিয়ে বাইতে এক সময় একেবারে ওই পারের কাছাকাছি চলে আসলাম। যখন কাছাকাছি চলে আসছি, তো গিয়ে একেবারে যখন কাছে চলে আসছি, মানে আমি বুঝতে পারছি এবং আমি দেখতে পাচ্ছি যে নিচে অন্ধকার সত্ত্বেও নিচে মনে হচ্ছে মাটি দেখা যাচ্ছে। আমি কলা গাছের ভেলাটাকে হাত দিয়ে জড়ায় ধরে পানিতে পা বাড়াই দিলাম। দেখলাম হ্যাঁ, মাটিতে পা ঠেকছে, এবং আমার জুতা মোটামুটি, আমার পায়ে একটা পুরো, তখন আপনার হাই হিল নাইকি স্নিকার ছিল, মানে বেশ উঁচু যেগুলো, তখনকার সময় এটাই ফ্যাশন ছিল। তো ওইটা ডেবে গেল পুরা পানির তলে, আর পা ভারী হয়ে গেল। অনেক কষ্টে পা তুলে একেবারে উপরে আসলাম। আসার পর দেখলাম যে একেবারে মানে পায়ের অবস্থা খুবই খারাপ, ভসভস করতেছে, এরকম স্নিকারের ফোম ফুলে গেছে পানিতে। তো যাই হোক, কোনো মতে হাঁচড়ে পাচড়ে উঠে আসলাম, কলা গাছে ভেড়াটাকে টেনে তুললাম। তখন অলরেডি সূর্য অলমোস্ট বিদায়, অন্ধকার ছেয়ে গেছে, পুরা অঞ্চলটায় অন্ধকার ছেয়ে গেছে, চরটা। আমি এখান থেকে দাঁড়ায় দেখলাম পুরা চর অন্ধকার, আর বিশাল ফসলের মাঠ, তার দূরে দেখা যায় ছোট্ট একটা বাড়ি ঘরের মতো, সেখানে কিছু গাছ আছে। যাই হোক, সেই জুতাগুলো খুলে ফেললাম পায়ের পা থেকে, এবং আল্লাহর নাম নিয়ে হাঁটা ধরলাম ওই ফসলের মাঠের পাশ দিয়ে আইল ছিল, আইলের মধ্যে দিয়ে। এক সময় সেই বসত বাড়ির কাছাকাছি যখন চলে আসলাম, দূর থেকে শুনছি মানুষের উত্তেজিত মানে কথাবার্তা। উঠানে ঢুকলাম, ঢুকে দেখি আমার নানা একটা চেয়ারে বসা, তিনি চেয়ারে বসে বকাঝকা করতেছেন কিছু মানুষকে। আমাকে দেখে তো অবাক হয়ে গেলেন। তারা দেখলাম যে বাতি জ্বালাইছে, হারিকেন জ্বালানো। তো নানা আমাকে জিজ্ঞেস করলো, তুই কিভাবে আসছিস? তা আমি বললাম যে এরকম কলার গাছের ভেলায়। তো নানা অনেক বকাঝকা করলেন আমাকে, মানে সিরিয়াস পর্যায়ে বকাঝকা করলেন। তো যাই হোক, আশেপাশের মানুষ যারা ছিলেন তারা শান্ত করে দিলেন, নানাকে বললেন না, এই করেন না। তো চা নাস্তা দিল, আমাকে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করলো, আমি ফ্রেশ হলাম। তো তারপর অনেকক্ষণ ওখানে বসে থেকে ওই গ্রামের মানুষই, ওই চরের মানুষই নৌকা দিয়ে আমাদেরকে এই পারে নিয়ে আসলো, পাড়ে। তো যাই হোক, তো যখন আসতেছি তখন অসাধারণ একটা পরিবেশ, নদীর অন্ধকার হয়ে গেছে, নদীর মাঝে চাঁদের আলো পড়তেছে, টলমল করতেছে পানির মাঝে, এবং সেই ভদ্রলোক যার নৌকা, তার সেই নৌকার মধ্যে একটা হারিকেন জ্বালানো, অসাধারণ একটা পরিবেশ। এবং তিনি আমাদেরকে খেতে দিয়েছেন কিছু ভাজা পোড়া টাইপের জিনিস, মিষ্টি। ওগুলো তো নানা খাচ্ছেন, আমি 2-1টা করে খাচ্ছি। তো এই খেতে খেতে আসতেছি। তো আর তিনি তখন বলতেছেন যে আমাকে, যে বাবা তুমি কেন এইভাবে আসলা, এটা তো ঠিক হয় নাই, এরকম আর করো না, গ্রামে আসছো কখনো এইভাবে নদীতে নেমো না, নদী অনেক খারাপ জিনিস। এখানে তোমরা যারা সাঁতার জানো না, তুমি তো সাঁতার জানো না। আমি বলছি না। বলে তা সাঁতার না জানা তো এখানে নামাই একদম নিষেধ, আর নদীতে কুমিরও থাকে অনেক সময়, তো এইভাবে যে আসছো এটা কি ঠিক? তাই বললাম কুমির আছে নদীতে? বলে হ্যাঁ, আমাদের নদীতে কুমির আছে। তো জাস্ট শুনলাম, তখন উনি বললেন যে নদীতে কুমির আছে, এবং খুব মজার এখানে ঘটনাও আছে কুমিরের। তো কি বলে, এই নদীতে মানুষ কুমির হয়ে গেছিল। তো আমি শুনে বললাম আশ্চর্য ব্যাপার, খুব মজার ঘটনা।
তো লোকটা আমাদেরকে পৌঁছায় দিল এই পার পর্যন্ত, বললো যে ঠিক আছে। আমি বলছি যে আপনি আমাকে ঘটনাটা বলেন। বলে না, আমাকে যেতে হবে কালকে আমি এখানে আসবো না, বাজারে আসবো, তখন তোমার সাথে কথা বলবো না। তো যাই হোক, তাই বলে উনি চলে গেলেন। আমি নানাকে জিজ্ঞেস করলাম কয়েকবার যে কি নইতে। নানা বলে আরে আজে বাজে কথা এগুলা, কি শুনিস এসব কথার কোনো নাই, ভ্যালু নাই। আমার নানা ডিফেন্সের মানুষ ছিলেন, উনি এগুলা এতটাই করতেন না। যাই হোক, উনি নিয়ে গেলেন বাড়িতে। কিন্তু আমি দেখলাম রাতে নানা খুব সাবধানে, আমি আর নানা যখন ঘুমাচ্ছি, নানা সেই মশারি বারবার পেতে দিচ্ছেন পাশ থেকে এবং বলছেন খবরদার এখানে নামবি না, এই মশারি বের করে নামবি না, আমাকে ডাক দিবি, আমি উঠে লাঠি নিয়ে দাঁড়াবো, তারপর বেরোবি। আমি কিসের ভয়? বলে সাপের। তো উনি যাই হোক, সাপ তো অবশ্যই একটা রেশনাল জিনিস। তো যাই হোক, নানা অনেক কেয়ার করতেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক নানাকে। তো যাই হোক, এইভাবে রাত পার হলো। তো যাই হোক, তারপরে আমি ওখানে গ্রামে 2-1 দিন ছিলাম নানার সাথে। তখন ওই ভদ্রলোকের সাথে আমার দেখা হয় পরে একদিন। তো আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, বললেন না কি ওখানে কি কুমিরের কি ঘটনা? বলে এইটা হচ্ছে আমাদের পাশে, মানে এই গ্রামে না, আমাদের এখানে না, আমাদের থেকে পাশের জেলাতে এখানে ঘটনা আছে। বলে কি? বলে এই নদী নিয়ে। বলে কি? বলে এখানে খুব অনেক আগের একটা ঘটনা আছে, যে সেটা তোমার সাথে শেয়ার করি, তোমাকে বলি, তাহলে শোনো তুমি। হ্যাঁ, এবং আমাদের এখানে এমনিও কুমির আছে, নদীতে কুমির আছে, আর এছাড়া এই যে ঘটনাটা, এটা একটা খুব অন্যরকম ঘটনা। তো আমি ঘটনাটা শুনলাম। তো সেটা শুনছিলাম অনেক আগে, এতদিন আমি শেয়ার করি নাই কোথাও। তো ইদানিং এই আপনাদের জন্য যখন আমি বিভিন্ন রকমের এই মিথ ফোকলোর কালেক্ট করছি, তখন হঠাৎ মনে হলো যে এই যে ফোকলোরটা, এটাকে আবার শেয়ার করা যেতে পারে, কারণ এটা আমাদের দেশীয় একটা ফোকলোর, আর এই ঘটনাটা একটা স্কিন ওয়াকার সম্পর্কিত ঘটনা। তো যাই হোক, আমি সেই ফোকলোরে চলে যাচ্ছি। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, কিন্তু আমি আমার মতো করে বলবো আজকে। এই ঘটনাটা এটা এমন একটা জায়গায় ঘটেছিল, যেটা বাংলাদেশের তখনকার বৃহত্তর ফরিদপুর জেলার একটা অংশের শেষ প্রান্তে, আর যেটা মাগুরা জেলার একটা প্রান্ত, সেই একটা মানে এদের সীমানা, এদের বর্ডারিং একটা এলাকায় ঘটেছিল। তো সেইখানে একজন মানুষ বাস করতো, মানে একটা লোক বাস করতো, তার ছেলে, ইয়াং ছেলে, যার নাম ছিল নদের চাঁদ। তো এই নদের চাঁদ, আপনারা একটু চিন্তা করে দেখেন, নদের চাঁদ কথাটার মানে কিন্তু কি দাঁড়ায় একটু বুঝেন। নদ মানে কিন্তু নদ মানে নদীর যে পুংলিঙ্গ, সেটা হচ্ছে নদ, আর নদের চাঁদ মানে হচ্ছে নদীর চাঁদ। তো যাই হোক, নামটা খুব মিলে যায়, কিন্তু আপনি দেখবেন এটার সাথে, তার এই লোককথার সাথে। তো যাই হোক, তার নাম ছিল নদের চাঁদ, এবং তার এক ভাই ছিল নাম কালাচাঁদ। তো যাই হোক, নদের চাঁদ ছিল বেশ এক্সেন্ট্রিক, ছোটবেলা থেকেই ঘোরাফেরা করতো। তার বাবা নাকি ছোটবেলায় মাছ ধরতো, তার বাবা ছিল জেলে, এবং মাছ ধরতে গিয়েই সে নদীতে ডুবে মারা যায়, কোনোভাবে ডুবে মারা যায়। সেটা কিভাবে ডুবে মারা গেছে সেটার বিস্তারিত কিছু জানা যায়নি। যাই হোক, নদের চাঁদ এক্সেন্ট্রিক ছিল, এবং এক্সেন্ট্রিক হওয়ার কারণে সে ঘুরে বেড়াতো, তার মতো থাকতো, এবং তার কোনো আগ্রহ ছিল না খুব একটা ইম্পর্টেন্ট কিছু করার প্রতি। ওই নদীর পাড়ে যে বাঁশি বাজাতো, ঘুরতো ফিরতো, গ্রামের মধ্যে যদি কোনো গুণিন বসে থাকতো তার কাছে যাইতো, এবং যে কথাবার্তা বলতো। এবং অনেকের কাছে দেখা যেত যে গ্রামে কোনো সাধু সন্ন্যাসী আসলে তার কাছে যেত। এটা গ্রামের কিন্তু তখনকার অনেক আগের সময় যুবকদের একটা অভ্যাস ছিল। তারা এই কোনো রকম যোগী সাধকেদের দেখলে তাদের কাছে চলে যেত স্পেশাল কিছু পাবার আশায়। মানে সেই সময়টাতে আকর্ষণের ব্যাপার আসলে এগুলোই বেশি ছিল। শুধু সেই সময়টা কেন, 90s-এও আমি দেখেছি, আমাদের তখনকার সময় তো ইন্টারনেট বা এত বেশি মডার্ন টেক আসে নাই, তো তখনও মানুষের এইসব অতিলৌকিক ব্যাপারে অনেক ইন্টারেস্ট ছিল। তো যাই হোক, তো নদের চাঁদ এরকম একজন এক্সেন্ট্রিক মানুষ ছিলেন, ঘোরাফেরা করতেন, এগুলো করতেন। তো তার আম্মা চাইতেন তাকে বিয়ে দিতে। তো তিনি মোটামুটি বিয়েতে একদমই রাজি ছিলেন না, মাকে সবসময় অ্যাভয়েড করতেন, বিয়ে শাদী করবেন না। তার শখ হচ্ছে সে ঘুরে বেড়াবেন, জাদু শিখবেন, সবকিছু সম্বন্ধে জানবেন, এবং অন্য দেশ দেখবেন। অন্য দেশ দেখতে বলতে কিন্তু তখন একেবারে পার্শ্ববর্তী দেশ ছাড়া আসলে দূরে যাবার মতো উপায় তো তেমন ছিল না। আমাদের দেশের মানুষ এত বড় পরিব্রাজকও ছিলেন না যে হেঁটে অনেক দূর চলে যাবেন। এই জিনিসটা কিন্তু আমাদের এই দেশের রেশিওতে এই ধরনের জিনিস কম, দূরে যারা গিয়েছেন।
সে প্রাচীন আমলে চট্টগ্রাম অঞ্চলে কিছু মানুষ ছিল যারা জাহাজে করে চলে গিয়েছিল অনেক দূরে। এছাড়া কিন্তু সেই সময় এরকম দেখা যেত না। আর সাধারণ বন্দর এলাকাগুলোতে ছিল, যেমন চট্টগ্রামে ছিল, নারায়ণগঞ্জ অঞ্চলের কিছু মানুষ অনেক দূরে দূরে চলে গিয়েছিল, এরকম আছে। এবং নদের চাঁদের এলাকাতেও নাকি একটা বন্দর ছিল, সেখানেও ব্যবসায়ীরা আসতো ব্যবসা করতে। তো যাই হোক, সেই সুবাদেই নদের চাঁদ একদিন বাড়ি থেকে চলে যায়, মানে একেবারে লাপাত্তা হয়ে যায়। লাপাত্তা হয়ে যায়, কাউকে কিছু বলে না, তার কোনো খোঁজ নাই। অনেক বছর তার আম্মা খুব মন খারাপ করতো, কাঁদতো, ছেলে কই, ছেলে নাই। এদিকে নদের চাঁদ চলে গিয়েছিল আসলে কামরূপ কামাখ্যা, মানে ভারতের আসামের একটা অংশে কামরূপ কামাখ্যা, যেখানে জাদুবিদ্যার যেখানে অ্যাকচুয়ালি ইনস্টিটিউট আছে, সেখানে জাদু শেখানো হয় এবং সেখানে জাদু প্র্যাকটিস করে মানুষ। এবং সেখানে এমন একটা কথা প্রচলিত ছিল সেই অঞ্চল নিয়ে, যে মানুষ সেখানে গেলে আর ফিরে আসে না, আর আসতে দেওয়া হয় না নাকি, সেরকম একটা কথা প্রচলিত ছিল। মানে আদি আমলে এটা প্রচলিত ছিল, আমিও ছোটবেলায় এরকম শুনেছি যে সেখানে কেউ গেলে সে আসতে পারে না, ফেরত আসতে পারে না। যাই হোক, সেখানেই নদের চাঁদ নাকি চলে যায়। তো গিয়ে যাই হোক, সে ওখানেই জাদুবিদ্যা শিখতে থাকে, বা তাকে আর তার কোনো খোঁজ থাকে না বেশ লং টাইম, প্রায় এরকম বছর 10 তার কোনো খোঁজ নাই। তো বছর 10 পরে একদিন নদের চাঁদকে হঠাৎ আসতে দেখা যায়, যে সে হেঁটে আসছে তাদের গ্রামে। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়ে যায়, চিনতে পারে অনেকেই, বলে এই নদের চাঁদ ফিরে আসছে। তার মাকে যে খবর দেয় অনেকে, তোমার ছেলে, তুমি এত কান্নাকাটি করতা, তোমার ছেলে ফিরে আসছে। তো মা তো মানে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আসে, সে দেখে ছেলে আসতেছে, ছেলেকে যে ধরে, ছেলেও জড়ায় ধরে মাকে। তো যাই হোক, তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। ছেলেকে বাসায় নিয়ে আসে মা, এনে বলে, বাবা তুই আসছিস, তোর জন্য কাঁদতে কাঁদতে কি অবস্থা এই সেই। তো বাসায় খুব মানে তাকে আতিথেয়তা করা হয়, তার ভাই এবং অন্যরা এসে তাকে খুব আতিথেয়তা করে এবং খুব মানে হারাই গেছিল এতদিন পর পেয়ে খুব মায়া করে। যাই হোক, বাসায় কদিন থাকার পর দেখতো যে নদের চাঁদ বাসায় যখন এসে পড়ে, তারপর বাসায় আর থাকতো না, সে চলে যেত, হেঁটে বেরিয়ে যেত বাসার থেকে। বাসায় তার পাশের বাসায় যে বন জঙ্গল আছে, সেখানে ধ্যানে বসে থাকতো। বিশেষ করে রাতের বেলা সে বাসার থেকে বেরিয়ে ধ্যানে বসে থাকতো, বাসায় থাকতো না সে। এবং তার মা খুব ওয়ারিড হয়ে যায়, এবং তার মা অনেকদিন যে দেখছে সে বনের মধ্যে বসে আছে, গাছপালার মধ্যে ধ্যান করতেছে, একেবারে তার মতো চোখ বন্ধ করে ধ্যান করতেছে। এবং সে তার মাকে আসতে দেখলে চোখ না খুলেই বলতো, মা আসছো। তো খুব অবাক হতো তার মা, যে ছেলে কিভাবে দেখলো তাকে এত দূর থেকে এরকম অবস্থায়। তো যাই হোক, এইভাবে তো তার মা তখন চিন্তা করে যে ছেলেকে আসলে এইভাবে তো বসায় রাখলে হবে না, সে তো একেবারে আগেও যেরকম ছিল ওরকমই, তার থেকে আরো বেশি 1 ডিগ্রি উপর উঠে গেছে, বাসায় থাকে না, সে চলে যায়। এবং দূরে দূরে মন্দির আছে কোথায় কোথায়, সেখানে যায়। সে কোথায় মনসা দেবীর মন্দির আছে, সেখানেও নাকি সে চলে গেছিল কয়েকদিনের জন্য। যাই হোক, তো মোটামুটি সে বাসায় থাকতো না, সে এদিক ওদিক চলে যেত। তো যাই হোক, এরকম ব্যাপার স্যাপার হওয়ার পরে তার মা চিন্তা করে ছেলেকে বিয়ে দেব, বিয়ে দিয়ে একে আমি মানে ঘরমুখী করব। তো অনেক চিন্তা ভাবনা করে তার মা সে খোঁজ খবর লাগান তিনি, এবং তিনি একসময় তার জন্য পাত্রী ঠিক করেন এবং তাকে বিয়ে দিয়ে দেন। যদিও নদের চাঁদ রাজি ছিলেন না বিয়ে করাতে, এবং সে তারপরও তার মা জোর করে তাকে বিয়ে দিয়ে দেন। তো বিয়ের পর তো নদের চাঁদ তার বাসর ঘরে চলে আসছেন, এবং তার স্ত্রীর সাথে প্রথম রাত গল্পগুজব হচ্ছে। তো তার স্ত্রীকে সে মোটামুটি কনভিন্স করে বিভিন্নভাবে যে সে এইরকম মানুষ, সে একটু ঘোরাফেরা করে, সে একটু বাইরে যায়, সে একটু সাধনা করে, এগুলো তাকে করতে দিতে হবে, এগুলো মেনে নিতে হবে। তো তার স্ত্রী খুব কিউরিয়াসিটি ফিল করে তার সাথে কথা বলে যে আপনি এত এরকম কেন, মানে কি ব্যাপার, মানে আপনার কি। তো বলে, আমি তো আসলে ছিলাম, আমি এখান থেকে চলে গেছিলাম জাদু শিখতে, সে কামরূপ কামাখ্যা, এবং সেখানে অনেক কিছু আমি দেখছি, অনেক কিছু শিখছি। বলে কিরকম? বলে যে আমার যে গুরু ছিল তিনি আমাকে অনেক কিছু শিখাইছেন। তিনি ছোটখাটো নদের চাঁদ ছোটখাটো জাদু তার স্ত্রীকে দেখায়, সে জাদুতে তার স্ত্রী অভিভূত হয়ে যায়। হ্যাঁ, মানে খুবই অভিভূত হয়ে যায়। যেমন দেখা যাচ্ছে যে শূন্যের থেকে ফল নিয়ে আসছে, ফুল নিয়ে আসছে, এগুলো দেখাচ্ছে। স্ত্রী অভিভূত হয়ে যায়, আরে আপনি এত কিছু শিখছেন? বলে হ্যাঁ, আমি আরও কিছু পারি, আমি এখান থেকে ভ্যানিশ হয়ে যেতে পারি। তার স্ত্রী বলে কিভাবে? বলে দেখো, সে হঠাৎ করে হেঁটে যেয়ে ভ্যানিশ হয়ে যায়, তার স্ত্রী তাকে পাচ্ছে না খুঁজে, আবার দেখা যায় পিছন থেকে সে বের হয়ে আসে, বের এসে বলে এই যে আমি। তো তার স্ত্রী অবাক হয়ে যায়, আমার স্বামী এরকম মানে এত কিছু জানে। বলে আর কি কি শিখছেন আপনি? বলছে না না না, এইভাবে তো সব একবারে বলবো না, আস্তে আস্তে জানবো আমার সম্বন্ধে, কিন্তু আমাকে কিন্তু এগুলো আরো প্র্যাকটিস করতে দিতে হবে। তো তার স্ত্রী তাকে গোপনে গোপনে এগুলো প্র্যাকটিস করতে দিত, মানে সে টুকিটাকি এই জাদু প্র্যাকটিস করতো, সে সাধনা করতো, তার স্ত্রী মানা করতো না।
তো তার স্ত্রী তাকে একদিন বলে, একদিন তারা বসে আছে গল্প করতেছে, শীতের রাত, মানে বেশ ঠান্ডা পড়ছে, গায়ে কাটা দেয় একটা অবস্থা। তো নদের চাঁদ বসে আছে, বসে সে আগুনের একটা কুণ্ডলি জ্বালায়, সেখানে বসে বসে সাধনা করতেছে তার বাসার পেছন দিকে একটা। তো তার স্ত্রী হেঁটে হেঁটে তার পাশে গেছে, যে বলতেছে, তার গায়ে হাত রাখছে পিঠে। তো নদের চাঁদ তাকাইছে, তাকানোর পর বলতেছে যে আপনি তো বলছেন যে আপনি অনেক কিছু শিখছেন, এর মধ্যে সবচেয়ে বড় কোন জিনিসটা শিখাইছে আপনার ওস্তাদ, মানে আপনার যে গুরু ছিলেন? সেটা বলা তো নিষেধ, সেটা বলা যাবে না। বলে না না, আপনি বলেন। বলে আমার গুরুজি আমাকে সবচেয়ে বড় যে জিনিসটা শিখাইছে, আমাকে যে কোনো কিছুর রূপ পরিবর্তন হতে শিখাইছে, আমি নিজে পরিবর্তিত হয়ে যেতে পারি। দূরও কি বলেন আপনি, আজে বাজে কথা। বলে সত্যি? বলে কি কি হইতে পারেন আপনি? বলে সব হইতে পারি, গরু, ছাগল, সাপ, যা বলো তাই হইতে পারি। তার স্ত্রী বলে না না না, এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ, এটা সম্ভব, আমি পারি। তো বলে মানে আর কি, এটা আপনি হয়ে দেখছেন, নিজে দেখছেন, হয়েছেন? বলে হ্যাঁ হয়েছি, আমি হয়ে দেখছি, কিন্তু তুমি তো ভয় পাও এমন কিছু হইলে। বলে না না, এমন কিছু হইন না যে আমি ভয় পাই। তাহলে আর তুমি জিজ্ঞেস করো না, আমি তোমাকে আর করতে চাই না। তার স্ত্রী বলে কি যে এরকম সবকিছু হইতে পারবেন আপনি? সবকিছু? বলে হ্যাঁ সবকিছু। বাঘ হইতে পারবেন? হ্যাঁ। বাঘ হইতে পারবেন? হ্যাঁ, বাঘও হইতে পারবো, তবে একটা জিনিস হওয়া নিষেধ, আমার গুরুজির নিষেধ আছে একটা জিনিস। বলে কি? আমার গুরুজির নিষেধ আছে, কুমির হইতে কোনোদিন আমাকে নিষেধ করছে। বলছে কুমির হওয়াটা খুব খারাপ জিনিস, আমার ভাগ্য নাকি খারাপ আছে কুমির হওয়াতে। তো তার স্ত্রী বলে যে কুমির হওয়াতে কেন, কি সমস্যা? আপনি সবকিছু হইতে পারবেন, আপনি পশু পাখি মানে অন্য গরু ছাগল হইতে পারবেন, বাঘ হইতে পারবেন, সাপ হইতে পারবেন, কুমির কেন হবেন না? বলে না, কুমির হওয়া যাবে না, আমার কিসের নিষেধ। তো তখন তার স্ত্রী কেন জানি তার সাথে জেদ ধরে, বলে যে না, আপনাকে কুমির হয়ে দেখাইতে হবে, আমাকে কুমির হয়ে দেখাইতে হবে। তার নদের চাঁদ খুবই হয়ে যায়, বলে এটা আমার নিষেধ, আমার গুরুর নিষেধ, একদমই সম্ভব না। তার স্ত্রী প্রচন্ড তাকে জিদ করতেছে। এদিকে রাত আরো গভীর হচ্ছে, ঠান্ডা হচ্ছে। নদের চাঁদ বলে চলো ঘরে চলে যাই। বলে না, আপনি কুমির হবেন না, আপনি আমার দেখাবেন না কুমির হয়ে? বলে না। তাই বলে তার স্ত্রী রাগ করে হেঁটে চলে যায়। নদের চাঁদ কিছুক্ষণ বসে থেকে নিজের মতো, আর সে সাধনা করতে পারতেছে না, তার কাছে অস্বস্তি লাগতেছে। সে আগুন নিভায় ঘরে আসে। ঘরে এসে দেখে স্ত্রী রাগ করে শুয়ে আছে, এবং তখন সে বলে যে তুমি সত্যি দেখতে চাও আমার কুমির হওয়া? বলে হ্যাঁ। তাহলে কিন্তু এখানে একটা কাহিনী আছে। বলে কি? বলে এখানে একটা বিপদ আছে, আমি অন্য কোনো প্রাণী হলে আমাকে সেই প্রাণী থেকে মানুষ হিসাবে ফিরে আসার জন্য, মানে আমার এই রূপে ফিরে আসার জন্য কিছু লাগবে না, বাট কুমির হওয়ার জন্য আমার পড়া পানি দিয়ে যাওয়া লাগবে তোমার কাছে। আমি তোমার কাছে 2টা ঘটিতে 2 ঘটি পানি দিয়ে যাব, পড়ে দিয়ে যাব। তা আমি যখন কুমির হব, তুমি আমার গায়ে 1 ঘটির পানি ছিটাবা, আমি কুমির হব। আর আমি কুমির হওয়ার পর কিন্তু আমাকে আরেক ঘটি পানি ছিটাবে, যেটাতে আমি আবার আমার মতো হয়ে যাব, নাহলে কিন্তু আমি হতে পারবো না। আর আমার গুরুজির কিন্তু নিষেধ, আমার গুরুজি আমাকে কিন্তু নিজে হয়ে দেখাইছিল। তখন একটু বলে কিভাবে? বলে সেই ঘটনা বলেন। বলে যে হ্যাঁ, আমার গুরুজি আমাকে রাতের বেলা যেদিন এটা শিখায়, আমাকে যে সিদ্ধি যখন দেয়, তিনি আমাকে হেঁটে নিয়ে গেছিলেন পুরানো একটা মন্দিরে, সেখানে কেউ নাই, পুরো জায়গাটা একদম পুরনো। আমার ভয় লাগছিল, এর জন্য আমি কুমির হইতেও চাই না, তুমিও ভয় পাবা, এর জন্য আমি চাই না। বলে না না, বলেন কি হয়েছিল? বলে আমার গুরুজি আমাকে একদিন বলে যে আয়, তোকে আজকে একটা সিদ্ধি দিব, একটা জিনিস দেখাবো, যেটা হওয়ার পর তুই বুঝবি যে জিনিসটা কি, এবং তোরে শিখাইও দিব, কিন্তু কখনো এটা হবি না। বলে আচ্ছা। তো তখন আমার গুরুজির পিছে পিছে আমি গেলাম, পুরানো একটা মন্দির, সেখানে গেল। সেখানে গিয়ে একটা মানে ইসের মধ্যে ঢুকলো, সেটা মাঝখানে একটা পুকুর আছে, বড় পুকুর। পুকুরের পানি কালচে মানে টক মনে হচ্ছে একদম কালিগুলা একটা পানি, এবং চাঁদের আলো পড়ে সে কালো পানি আরো কালো হয়ে গেছে, মনে হচ্ছে কালি থেকে দোয়ার থেকে কালি ঢেলে দিছে কেউ। আর চারিপাশে পুরানো স্থাপনা, সব উঁচা উঁচা এবং পুরানো পাথরের সবকিছু। তো ওখানে যে আমার কাছে ভয় লাগা শুরু করলো, খুব ভয় লাগতেছে। তো আমার গুরুজি হেঁটে গেল, যে ওইখানে একটা ছোট ঘরের মতো আছে, সেইখানে ঢুকলো আমাকে নিয়ে। অন্ধকার ঘর, সেই ঘরের মধ্যে কোনো আলো জ্বালা যাবে না। তো সেখানে যে দেখলাম যে একটা মূর্তি আছে, মানে একটা খাটো করে মূর্তি, কেমন জানি মানে মানে ভয় লাগে, মূর্তিটা দেখলেই ভয় লাগে। সেই মূর্তির কাছে যে আমার গুরু কি কি বিড়বিড় করে পড়ে সেই মূর্তির পায়ের কাছে একটা সিঁদুরেরই ছিল, সেটা থেকে ভেঙে আনলো, এনে আমার মাথায় ডলে দিল, দিয়ে আমাকে কি কি পড়ে ফু দিল, মন্ত্র পড়ে ফু দিল। তারপরে সে নিজের গায়ে লাগলো, লাগায় আবার মন্ত্র পড়ে ফু দিল, দিয়ে বললো এবার আয়। তারপরে সেই পুকুর থেকে, সেই যে পুকুর চৌবাচ্চা, সেখান থেকে 2 ঘটি পানি নিল আমার যে ওস্তাদ গুরু,
সে নিয়ে দুইটার মধ্যে মন্ত্র পড়ে ফু দিল। মন্ত্র পড়ে ফু দিয়ে বলল, আমি যখন নাকি এই ঘটির পানি গায়ে ঢেলে দেব নিজের, তখন আমি এইখানকার কুমির হয়ে যাব। কিন্তু সাবধান, আমার কিন্তু ফিরে আসতে গেলে ওই ঘটির পানি লাগবে, সেটা তুই আমার গায়ে ঢালবি। ঢাললে আমি আবার তোর গুরু হব, আবার ফিরে আসব। কিন্তু এটা যদি না পারিস তাহলে কিন্তু বিপদ হবে, মনে রাখিস। তো তখন নজরচাঁদ নাকি বলে, ঠিক আছে, সমস্যা নেই, গুরু আপনি হন। খবরদার, ভয় পাবি না, এটা কিন্তু একটা পরীক্ষা। বলে ঠিক আছে। তো গুরু হেঁটে হেঁটে গেল, আমি সিঁড়ির উপর বসে আছি, নজরচাঁদ বলতেছে তার স্ত্রীকে। গুরু হেঁটে হেঁটে গেল, যে দেখে যে সে দাঁড়াইলো গুরু সেই বিশাল চৌবাচ্চার পাড়ে, এবং যে সে ঘটের পানিটা মাথার মধ্যে ঢালা শুরু করলো হাসতে হাসতে। হাসতেছে গুরু, হাসতেছে, চাঁদের আলো তার গায়ে পড়তেছে, চারিপাশে একেবারে নিস্তব্ধ একটা জায়গা এবং পুরানো একটা মন্দির, এবং আশেপাশে মনে হচ্ছে সেখানে মঠের মতো একটা অবস্থা। মানে সেখানে এক সময় অনেক মানুষ বসবাস করতো, এখন কেউ নাই, খালি খালি খা খা করতেছে। মাথার মধ্যে যখন ঢালতেছে আমার গুরু, এক সময় সে দেখা গেল থাপ করে বসে পড়লো হাঁটু গেড়ে। এবং তারপরে খুব উদ্ভট একটা জিনিস হলো, এক সময় সে নড়তে নড়তে একটা ভয়ঙ্কর কুমিরে পরিণত হলো। কালো কুচকুচ একটা কুমির, যে হাঁ করে আছে এবং মুখ দিয়ে খ্যা করে শব্দ করতেছে, চোখ দুটো জল জল করতেছে, আগুনের মতো জল জল করতেছে। নজরচাঁদ ভয়ে কাঁপাকাঁপি শুরু করলো, সে ভয়ে পিছিয়ে আসা শুরু করলো। কুমিরটা হেঁটে তার দিকে প্রায় দৌড়ে আসার মতো করলো, দৌড়ায় উঠে আসার মতো, টিকটিকি যেরকম বুকে দৌড়ে আসা। ভয়ের জন্য নজরচাঁদ সেই পানিটা ছুঁড়ে মারলো সে কুমিরের গায়ে, ঘটির। এবং মারার পরে সে দেখলো যে কয়েক ধাপ কুমিরটা উঠে এসে ঠাস করে মানুষে পরিণত হয়ে গেছে তার গুরুতে, এবং সে পড়ে গেল, শুয়ে পড়লো পানিতে এবং হাঁপাচ্ছে। তারপর দেখলো যে তার যে গুরুজি সে তাতে পরিণত হইলো এবং বলল যে, তুই কাজের কাজ করেছিস, তুই আমাকে বাঁচাবি, নাহলে কিন্তু আমি কুমিরি থেকে যেতাম, আর এটা খুবই ভয়ঙ্কর হইতো আমার জন্য। তো যাই হোক, তোকে সিদ্ধি দিছি, তোকে আমি মন্ত্র শিখাই দিচ্ছি। তো তখন তিনি নাকি বসে নজরচাঁদকে সেই মন্ত্র শেখায়। তো নজরচাঁদ বলে যে, এই হচ্ছে আমার গুরুর ঘটনা। তো গুরুর মতো গুরুকে তো আমি পানি ঢালতে পারছিলাম, তুমি যে আমাকে বলতেছো এটা ভয়ের জিনিস, আমি কখনোই কুমির হই না। আমার গুরু নিষেধ করছিল তুই কুমির হইস না, কখনো হবি না। তো তুমি যদি আমাকে পানি ঢালতে না পারো তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তো যাই হোক, তার স্ত্রী এটা শুনে বলে, কিচ্ছু হবে না। তার স্ত্রীর অনেক কিউরিয়াসিটি এবং একটু তার ভেতরে একটু ঘোয়ার তুমি ছিল। সে বলতেছে, চলো তোমাকে নিয়ে যাই, কিচ্ছু হবে না। তো বলছে, কোথায়? এখানে তো করলে কেমন হবে, ঘরের মধ্যে। বলে, ঘর থেকে দূরে সরো, আজ চলো যাই, এখানে ঘাট আছে, নদীর ঘাট, সে নদীর ঘাটে যাই। তো সেই ঘাট নাকি এখনো আছে। সেই ঘাটে নজরচাঁদের স্ত্রী তারামণি তাকে নিয়ে যায়। হাঁটতে হাঁটতে তারা যাচ্ছে, গভীর নিশুতি রাত, বেশ ঠান্ডায় মানুষের কাঁপুনি লেগে যায়। এর মধ্যে এক্সাইটমেন্টে তারা কেউ কাঁপছে না। দুইজনে হাঁটতে হাঁটতে চলে গেল নদীর ঘাটে। গিয়ে দেখে নদীর পানিতে একেবারে চাঁদের আলো মাখামাখি, টলমল করতেছে, কোনো নৌকা নাই, কিচ্ছু নাই, ঘাটটা পুরো ফাঁকা। তার পাশে ফসলের মাঠ দূরে, এবং গাছগাছালিতে হু হু করে বাতাস চলতেছে, অনেক গাছ আশেপাশে। তো নজরচাঁদ তখন সেই দুইটা ঘটি কিন্তু নিয়ে গেছে তারা হাতে। বলে যে, এই ঘটির পানি আমি মাথায় ঢালবো নদীর পাড়ে বসে, আমি কুমির হওয়ার সাথে সাথেই তুমি কিন্তু আরেকটা ঘটি আমার গায়ে ঢেলে দিবা। বলে ঠিক আছে। তার স্ত্রী বলে ঠিক আছে। তো নজরচাঁদ একেবারে গিয়ে দাঁড়ায় পাশে নদীর, এবং তার হাতে তখন সেই ঘটিটা। তার স্ত্রী তার থেকে একটু অদূরে দাঁড়ায় আছে, সে বুঝতে তার স্বামী, সে তখনও বিশ্বাস করতে পারতেছে না যে এরকম কিছু হবে। নজরচাঁদও ঠিক তার গুরুর মতো হাসতে হাসতে মাথার মধ্যে ঘটির পানিটা ঢালা শুরু করলো। পানি যখন ঢালা শেষ, যখন পানিটা যাচ্ছে তার শরীর দিয়ে ধুয়ে নিচে যাচ্ছে, তখনই নাকি তার স্ত্রী দেখছে তার চোখগুলো প্রথমে জলচলা গনগনে আগুনের মতো হয়ে গেল, এবং হাসিটা কেমন হয়ে গেল, হাসি থেকে তার মুখে দাঁত বেরোলো বড় বড়। তার স্ত্রী ভয়ে তখনই আত্মা কেঁপে উঠছে, চারিপাশে কেউ নাই। তার স্ত্রী ভয়ে একদম কেঁপে উঠছে, নিজের অজান্তেই সে হাত থেকে ঘটিটা ফেলে দিল ঠাস করে, এবং ঘটিটা পড়ে সব পানি গড়ায় পড়ে গেল। এই সময় দেখলো সেই তার হাজবেন্ড সামনের দিকে 2 পা চলে আসলো, মানুষের মতো 2 পা ফেলে, কিন্তু তার শরীরের উপর অংশ কুমিরের মতো হয়ে গেছে। সে ভয়ে দৌড় দিল, এবং একটু পরে দেখলো তার হাজবেন্ড পুরোপুরি মাটিতে ধপ করে পড়ে গেল, তার পেছনের পাও কুমিরের মতো হয়ে গেছে, এবং সে পুরোপুরি কুমির রূপান্তরিত হয়েছে এবং তার পিছে ধেয়ে আসতেছে।
তারামণি প্রচন্ড স্পিডে দৌড়ালো, দৌড়াইতে সে চলে গেল বাসার উঠানে, ঢুকে চিৎকার শুরু করলো, চেঁচামেচি শুরু করলো। নদের চাঁদের মায়ের যে ঘর সেখানে সে চিৎকার করে কিল মারতেছে। নদের চাঁদের মা বের হয়ে আসলো দৌড়তে, বলে কি হয়েছে? তাকায় দেখে যে তার উঠানের মধ্যে বিশাল এক কুমির, বড় এক কালো কুমির দাঁড়ায় আছে, মুখ হা হা করে। এবং তিনি ভয় পেয়ে গেলেন। তিনি ভয় পাওয়ার পর তিনি লাঠি খুঁজতেছেন নিজের আত্মরক্ষার জন্য। তখন নদের চাঁদের স্ত্রী বলতেছে, ওইটা নদের, মেরেন না, ও নদের। তো তখন তার মা বললে কি হয়েছে? বলে যে ও কুমির হয়ে গেছে, আমি বলছি তারা কুমির হতে। তো তার মা তো তাকে চড় মেরে বসলো সাথে সাথে, যে কি করছিস তুই, কি করছিস? দেখলো যে না, ওই কুমির শুধু লেজ নাড়তেছে, মাথা নাড়তেছে, হাঁসফাঁস করতেছে, এই করতেছে না। এবং তাদের চিৎকার চেঁচামেচিতে তাদের পাশ থেকে আরো মানুষ চলে আসছে, নদের ভাই ইত্যাদি। তাদের দেখে বারবার খ্যাঁ খ্যাঁ করতেছে, কুমিরটা এদিকে মুখ ইদি করতেছে। এবং তারা যখন লাঠি ছুটিয়ে নিয়ে আসছে তাকে মারবে, সে এক সময় সে দৌড়ে চলে গেল, একদম দৌড়ে গিয়ে সে নদীতে পড়ে গেল, নদীতে চলে গেছে। নদীতে চলে যাওয়ার পর তাদের বাসায় তো একটা মাতম উঠলো, সবাই মিলে কথাবার্তা বলা বলি যে কি হয়েছে। সেই নদের স্ত্রী সবাইকে বললো যে এই ঘটনা। তো সবাই কিন্তু প্রথমে কিছুটা অবিশ্বাস করলো, পরে বিশ্বাস করলো, যেহেতু তারা জানতো নদের জাদু শিখতে গিয়েছিল। তো তারা সবাই ব্যাপারটা নিয়ে খুব আপসেট হয়ে গেল। তো নদের স্ত্রী খুব মন খারাপ করে কান্নাকাটি করতে থাকলো ঘরে, আর তার মাও মন খারাপ করে বিলাপ করতে থাকলো উঠানে গেছে। পরদিন নাকি তার মা দেখলো যে সেই কুমিরটা আবার আসছে তাদের উঠানের কাছে, এসে তার সামনে খুব অন্যরকম অস্থির আচরণ করতেছে। তো তিনি কান্নাকাটি করলেন তার ছেলেকে দেখে, এবং কিন্তু সামনে যেতে সাহস পেলেন না। তো সেই কুমিরটা খুব ক্ষুধার্ত ছিল, সে নাকি খাবার জন্য এদিক ওদিক করতেছিল। তো হঠাৎ করে সে দেখে তার পাশে একটা ব্যাঙ, সে ব্যাঙটাকে সে খেয়ে ফেলে, খপ করে খেয়ে ফেলে, এবং খেয়ে সে ওখান দিয়ে ঘোরাঘুরি করে কিছুক্ষণ, তারপর চলে যায়। তো তারপরে ওই বাসার আশপাশ দিয়ে নাকি এরকম 3-4 দিন সেই কুমিরটা ঘোরাঘুরি করছিল। তো তার মা সামনে যেত কান্নাকাটি করতে, কিন্তু সাহস পেত না। তো কয়েকদিন পরে তার মার সাহস অনেক বেড়ে যায়, যেহেতু মা আসে, সে নাকি নদীর পাড়ে যেয়ে তার ছেলের নাম ধরে ডাকতো। আর তখন নাকি সেই কুমিরটা সাঁতরে চলে আসতো পাড়ে, এবং তার মা তাকে খাবার দিত। খাবার দেওয়ার পর সে খেয়ে ওখান থেকে চলে যেত। তার মা তার মুখে খাবার দিয়ে দিত, ছুঁড়ে মারতো, সে খেয়ে চলে যেত, কান্নাকাটি করতো। তো যাই হোক, নদের পরিবার থেকে তখন সেই একজনকে পাঠানো হয় কামরূপ কামাখ্যায় খবর দিয়ে, সেই তার গুরুকে খুঁজে আনার জন্য। তো তার গুরু নাকি তার নদের অবস্থা শুনে আসে তাদের গ্রামে। আসার পর তিনি দেখেন, এবং সেই নদেরকেও তিনি দেখেন, নদের উঠে আসে বিশাল কুমির। তিনি নাকি তাকে দেখে বলেন যে না, ওকে আর পরিবর্তন করা যাবে না, ও কুমিরের আহার গ্রহণ করে ফেলছে। ওই যে ব্যাঙটাকে খাইছে, এছাড়াও সে অনেক কিছু এরকম শিকার করে খাইছে, তাকে আর সম্ভব না আগের রূপে ফিরিয়ে আনা। তার আসলে জীবনটা এরকম হয়ে গেছে, কিছু করার নেই। তো তিনি দুঃখ প্রকাশ করে তিনি নাকি চলে যান। তো নদের মা নাকি প্রায় যাইতো নদীর পাড়ে, যে তার ছেলের নাম ধরে ডাকলে সে আসতো, তাকে খাবার দিত, এবং নদের বউকে তিনি প্রতিদিন অভিশাপ দিতেন, গালাগালি করতেন আর কি, এরকম তার ছিল। তো এরপরে কথা অনেক রকম প্রচলিত আছে। একটা কথা প্রচলিত আছে সেখানে, যে ওইখানে নাকি একটা ব্যবসায়ী শ্বেতাঙ্গ ব্যবসায়ীরা আসছিল সেখানে। তো তাদের সামনে পড়ে এরকম একটা বিশাল কুমির, তারা দেখে যে এরকম ভয়ঙ্করভাবে যাচ্ছে সামনে দিয়ে। তারা নাকি সেখানে গুলি করে, সেই জাহাজ থেকে গুলি করে, এবং সেই গুলিতে নাকি নদের মারা যায়, সে কুমিরটা মারা যায়, সেটাই নদের চাঁদ মারা যায়। আবার একটা কথা প্রচলিত আছে যে সেই নদের গ্রামের আশেপাশের অনেক মানুষকে বিরক্ত করতো, তাদের পশু পাখি, তাদের যে গৃহপালিত পশু খেয়ে ফেলছিল, এই কারণে নাকি তারা থানায় কমপ্লেন করে, এবং সেখান থেকে নাকি সেই সময়কার দারোগা এসে গুলি করে কুমিরটাকে মেরে ফেলে। তো যাই হোক, 2 রকমের কথাই প্রচলিত আছে। এই ছিল সেই নদের চাঁদের মিথ, যেটা আমি সেই মুরব্বীর কাছ থেকে শুনেছিলাম তখন। এবং তিনি কিন্তু অনেক ডিটেলসে বলেছেন, সেটা আমি রিকল করার চেষ্টা করছি, এবং সেই ওনার সেই ডিটেলসটাকে আমার মতো করে আমি যেটা করি আপনাদের কাছে আরও আমার মতো করে শেয়ার করার চেষ্টা করেছি। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো
যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন, তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।